আমাদের যে টুলবার আছে এই টুলবারের মধ্যে এখানে একটা টুলস আছে যার নাম হচ্ছে ক্রপ টুল। ঠিক আছে, এখানে একটা টুলস আছে যার নাম হচ্ছে ক্রপ টুল। আপনার যদি যে টুলবারটা আছে সেটা যদি আপনার ডিরেক্ট লম্বা অংশ হিসেবে থাকে, লম্বাটা থাকে, তখন এখানে খেয়াল করে দেখেন যে আমাদের যে অবজেক্ট সিলেকশন টুলসটা ছিল তার নিচেই হচ্ছে আপনার ক্রপ টুলটা আছে। অথবা আপনারটা যদি এক্সপান্ড করা থাকে তখন আপনি কি করবেন, ঠিক যে ল্যাসো টুলটা থাকে তার নিচেই হচ্ছে আপনার ক্রপ টুলটা থাকে। এই ক্রপ টুলটার কাজটা কি? ক্রপ টুলটার কাজটা হচ্ছে আপনি যদি কোনো ইমেজকে একটু খেয়াল করে দেখবেন, আপনার যদি কোনো ইমেজকে যে এক্সট্রা কিছু অংশ আছে এটা আমি ফেলে দিতে যাচ্ছি, মনে করেন যে এই যে আমার এই অংশটার মধ্যে এই জায়গাগুলো একটু বেশি, এটা বেশি, অর্থাৎ আমার জাস্ট যে ক্যামেরাটা আছে সেটা হলেই হবে। যদি এরকম টাইপের কোনো ইফেক্ট হয় বা দরকার হয় তখন আপনি কি করতে পারবেন, ক্রপ টুলটা ইউজ করতে পারবেন। ক্রপ টুলটা ইউজ করে আপনি যদি এখানে ড্র্যাগ করেন, এখান থেকে যদি আমি ড্র্যাগ করে যদি এন্টার প্রেস করি তখন আমার এক্সট্রা যে অংশগুলো সেগুলো কেটে যাবে। অ্যাকচুয়ালি ক্রপ টুলের মেইন থিমটা হচ্ছে আপনি যদি কোনো কিছু কেটে ফেলতে চান তখন আপনি ক্রপ টুল ইউজ করে কেটে ফেলতে পারবেন। এখন এই যে ক্রপ টুলটা আছে বা এই অংশগুলো আছে এটা দুইটা ভাবে কাজ করা যায়, অর্থাৎ ক্রপ টুলের সিস্টেমটা হচ্ছে দুইটা ভাবে ইউজ করতে পারবেন। আপনি যদি এখানে ক্রপ টুলে যান, ক্রপ টুলে গিয়ে যদি আমি ড্র্যাগ করি, একটু খেয়াল করে দেখেন আমি এইভাবে ড্র্যাগ করলাম, এই হচ্ছে আমি ড্র্যাগ করে ছেড়ে দিলাম, ছেড়ে যদি দেই আমার এতটুকু জায়গা সিলেক্টেড দেখাচ্ছে, অর্থাৎ এই জায়গাটা আমি নিতে পারবো। আমি যদি এন্টার প্রেস করে আমার ক্রপ হয়ে যাবে। এখন কেন ক্রপ টুল ইউজ করা হয় বা কি কারণে ক্রপ টুল ইউজ করবেন? ক্রপ টুল ইউজ করার মেইন থিমটা হচ্ছে আপনার যদি যে ইমেজটা নিয়ে কাজ করতেছেন এর কিছু অংশ আপনার দরকার নেই, সাপোজ মনে করেন এই যে ইমেজটা দেখতেছেন আপনার দরকার হচ্ছে জাস্ট এই যে বেবির যে অংশটা সেটা, আমার এইখানের অংশের এক্সট্রা, অর্থাৎ আমার কাজের জন্য এতটুকু দরকার নেই, আমার জাস্ট এতটুকু হলেই চলবে। তখন আমি কি করব, ক্রপ টুল দিয়ে আমি আমার এক্সট্রা অংশগুলোকে কেটে ফেলতে পারবো। এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? আপনি এই ক্রপ টুল যখন ইউজ করবেন, ক্রপ টুলের ইফেক্টে কিন্তু ডিরেক্ট ক্যানভাসে পড়ে, অর্থাৎ ক্যানভাসটাই ছোট হচ্ছে। বলার উদ্দেশ্য হচ্ছে এই, আমি সাপোজ মনে করেন কন্ট্রোল সি দিয়ে আমি এটাকে কপি করে এখানে নিয়ে গেলাম, এটা কিন্তু আমার ক্যানভাস, তাই না? এটা হচ্ছে আমার ক্যানভাস। তো কোনো কারণে আমি চাচ্ছি আমার এই অংশটা কেটে ফেলতে। এখন যদি আমি এখান থেকে ক্রপ টুল ইউজ করি, সে কিন্তু ক্যানভাস নিয়ে কাজ করতেছে, যদিও আমার এই লেয়ারটা সিলেক্টেড। আমি যাই করি না কেন, আমি যদি এখান থেকে ড্র্যাগ করি বা আমি যদি এইভাবে কাজ করি যে ক্রপ টুলে গেলাম দেন হচ্ছে আমি এখানে ড্র্যাগ করলাম, এতটুকু জায়গা সিলেক্ট করে আমি এন্টার প্রেস করি, দেখেন খেয়াল করে দেখেন আমার কিন্তু ক্যানভাসটাও এটাও হয়ে গেছে। অর্থাৎ আপনি যদি কোনো কারণে যে আপনার এখানে 4-5টা অংশ আছে, আমার একটা অংশের কিছু অংশ কেটে ফেলতে হবে, অর্থাৎ আমার এখানে লেয়ার আছে 50টা মনে করেন, তো এই যে ইমেজটা আছে সেই ইমেজের এতটুকু অংশ কেটে ফেলতে হবে, তখন যদি কাটেন তাহলে কিন্তু আপনার টোটাল ক্যানভাসটা সহ কেটে যাবে। এই জন্য আমাকে কি করতে হবে, এই বিষয়গুলো যদি কাটতে চান বা আপনি যদি আলাদা করতে চান অন্যভাবে অন্য জায়গায় ওপেন করে দেন হচ্ছে এখান থেকে কেটে এরপর আমাকে ইউজ করতে হবে। যেমন আমি যদি চাই এখান থেকে ড্র্যাগ করে আমার এতটুকু পর্যন্ত নিলাম, নেওয়ার পর আমি এটাকে প্রেস করলাম, কন্ট্রোল দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, দেন হচ্ছে আমি এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। বুঝতে পারছি কথাটা? এইভাবে করতে হবে। অর্থাৎ আমি আমার এই ক্যানভাসের মধ্যে কাজ করতে পারবো না, যেহেতু ক্রপ টুল আপনার যে কাজটা করে সেটা হচ্ছে ডিরেক্ট আপনার ক্যানভাস নিয়ে কাজ করে। আচ্ছা, এই ক্রপ টুলের কিন্তু আরেকটা সুবিধা আছে। সুবিধাটা কি? অনেক সময় দেখেন আমরা ইলাস্ট্রেটরের মধ্যে ক্যানভাস আর্টবোর্ডটা নিয়ে কাজ করতাম, অর্থাৎ আমি আমার আর্টবোর্ডটাকে বড় ছোট করতে চাচ্ছি, এরকম একটা ইফেক্ট ছিল। অর্থাৎ আমি চাচ্ছি আমার ক্যানভাসটা একটু ছোট হয়ে গেছে, আমি একটু বড় করতে চাচ্ছি। যদি এটা করতে চান তখন আপনি ইচ্ছা করলে এখান থেকে যেই ক্রপ টুল আছে সেই ক্রপ টুলটা নিয়ে আপনি যদি এটাকে বড় করতে চান ড্র্যাগ করেন, এবং এখানে যদি বড় করতে চান আপনি ড্র্যাগ করেন, ড্র্যাগ করে কি করতে পারবেন, বড় করতে পারেন। এখন হয়তো আপনার একটা কোশ্চেন থাকতে পারে এখানে কালারটা এটা আসছে কেন? এই যে কালারটা আসে এই কালারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। বুঝতে পারছি কথাটা? সো ব্যাকগ্রাউন্ড কালার যদি আপনি এখানে ইউজ করেন তখন হবে না, তখন আপনাকে জাস্ট এখান থেকে হোয়াইট কালারটাকে জাস্ট এখান থেকে সোয়াপ করে নেবেন। অর্থাৎ এই যে নিচে যে একটা অংশ আছে কালার, এই কালারটার মধ্যে যেখানে যে কালারটা থাকবে, সাপোজ মনে করেন আমি রেড কালার দিলাম, আমার ব্যাকগ্রাউন্ডের মধ্যে রেড কালার আছে, আমি যদি এখন বড় করি দেখেন এখানে রেড কালার আসবে। অর্থাৎ এইখানে যে কালারটা আপনার থাকবে ওই কালারটাই হচ্ছে নিবে অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড হিসেবে। তা আমি এখান থেকে যদি ড্র্যাগ করি এখন দেখেন আমার হোয়াইট কালার, এখন যদি আমি এটাকে বড় করি এটা আমার হোয়াইট কালার। ইন্টারপ্রেস করেন, এটা কিন্তু টোটাল একটা ক্যানভাস, এটা হচ্ছে টোটাল একটা ক্যানভাস। সো আমি চাইলে ইচ্ছা করলে কি করতে পারি, এভাবে আমার প্রয়োজন মতো যে কোনো ক্যানভাসকে যে কোনো ইমেজকে আমি ইচ্ছা করলে কি করতে পারি, ক্রপ করে কাজ করতে পারি। এখন ক্রপ কেন করবেন, কারণটা কি?
সাপোজ মনে করেন আমি একটা ইমেজ নিয়ে কাজ করতে চাচ্ছি, খেয়াল করে দেখেন এই হচ্ছে আমার একটা ইমেজ, আমি এই ইমেজটাকে একটু ওপেন করে নিচ্ছি, ওপেন করে দেন হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি, আমি এই ইমেজটাকে একটু ওপেন করে নিলাম। এখন এই যে ইমেজটা আছে এই ইমেজটাকে আমি পাসপোর্ট সাইজের ইমেজে রূপান্তরিত করতে চাচ্ছি, ক্লিয়ার? অর্থাৎ আমার একটা নির্দিষ্ট সাইজ আছে, সেই সাইজের অনুযায়ী কাজ করতে হবে। এখন আমার যে সাইজটা আমাকে মেনটেন করে কাজ করতে হবে সেক্ষেত্রে কিন্তু আমার এক্সট্রা অনেক কিছু আছে, তাই না? এই জন্য আমাকে ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমি যাব আমার যেই ক্রপ টুল আছে সেই ক্রপ টুলের মাধ্যমে আমি চাইলে কি করতে পারি, আমার প্রয়োজন মতো যেখানে প্রয়োজন, যে এতটুক জায়গা আমার প্রয়োজন আমি এতটুক জায়গা আমি নিয়ে নিলাম যে পাসপোর্টের জন্য, বাকি যে অংশগুলো আছে আমার ওগুলো লাগবে না, আমি ইন্টারপ্রেস করে ডিলিট করে দিচ্ছি। অর্থাৎ এটা হচ্ছে আমার পাসপোর্টের জন্য একটা পারফেক্ট সাইজ হয়ে গেছে। আপনি যদি চান এটাকে আরেকটু ঠিক করতে, আপনি ইচ্ছা করলে এখানে জাস্ট ঠিক করতে পারেন, অর্থাৎ আপনি আপনার মতো করে এটা নিয়ে কাজ করতে পারেন। এখন আপনার মধ্যে যে প্রশ্নটা থাকতে পারে যে একটা পাসপোর্ট সাইজের একটা অ্যাকচুয়ালি একটা সাইজ আছে, আমি সেই সাইজটাকে কিভাবে করব? সাইজটাকে করার জন্য আমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পাসপোর্ট সাইজ, পাসপোর্ট ইমেজ সাইজ লিখে যদি আপনি সার্চ করেন তখন দেখবেন যে আপনার এখানে পাসপোর্টের কিছু ইমেজ সাইজ আসছে। এটা হচ্ছে আপনার 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি যদি স্কয়ার টাইপের ইউজ করতে চান আর কি। আমি জাস্ট হচ্ছে ইমেজে গেলাম, ইমেজে গেলে দেখাবে যে অ্যাকচুয়ালি অরিজিনাল পাসপোর্ট সাইজ কোনটা। একটু খেয়াল করে দেখেন এটা হচ্ছে অরিজিনাল পাসপোর্ট সাইজ, অর্থাৎ 4.5 সেন্টিমিটার বাই 3.5 সেন্টিমিটার। বুঝতে পারছি কথাটা? এটা হচ্ছে অরিজিনাল পাসপোর্ট সাইজ। তো এই যে পাসপোর্ট সাইজ গুলো আছে এই ক্ষেত্রে আবার একটা কথা বলে দেই, এই পাসপোর্ট সাইজ গুলো কিন্তু বিভিন্ন জায়গায় ভ্যারি করে বিভিন্নটা। যেমন আপনি যদি বাংলাদেশ ডিফেন্স কোন অংশের মধ্যে ক্লিক মানে ইউজ করতে চান তখন দেখবেন তারা বলবে স্কয়ার টাইপের একটা ইমেজ চান, ঠিক আছে? আবার কিছু কিছু ক্ষেত্রে বলে যায় এত বাই এত পিক্সেলের হবে। এই যে বিষয়গুলো বলে দেয় একদম এটাই যে করতে হবে তা না, আপনাকে কি করতে হবে ওই অনুযায়ী কাজ করতে হবে। আবার যদি আপনি ইউকে বা অন্য কোথাও যান সেখানের জন্য পাসপোর্টের একটা সাইজ আছে, অর্থাৎ তাদের অ্যাপ্লিকেশন করার জন্য একটা সাইজ আছে। সো যে কোনো সাইজই হোক না কেন যখন আমাকে কি করতে হবে সাইজ নিয়ে কাজ করতে হবে তখন আমাকে এইভাবে এই জিনিসটাকে রেডি করতে হবে। এখন আমি যে রেডি করব এটাকে রেডি করব কিভাবে, আমি জাস্ট ইমেজে যাব, এক ইমেজ সাইজে যাব, ইমেজ সাইজে গিয়ে দেখেন এখানে পিক্সেল লেখা আছে, আমি পিক্সেলের জায়গায় ইউজ করব হচ্ছে আপনার এখানে আমি ইউজ করতেছি হচ্ছে যেহেতু আপনার সেন্টিমিটার ছিল সো দ্যাট আমি সেন্টিমিটারে চলে গেলাম এবং এখান থেকে যদি আমি চেঞ্জ করে নেই 4.5 ছিল হচ্ছে আপনার সরি 3.5 ছিল হচ্ছে আপনার হাইট উইডথ আর 4.5 ছিল হচ্ছে আপনার হাইট, তাই তো? এখন একটু খেয়াল করে দেখেন আমি যখন এখানে 3.5 দিচ্ছি তখন এখানে 4.34 হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার এখানে হাইটটি একটু কম আছে, আমার এখানে হাইটটি একটু কম আছে, অর্থাৎ আমি যেটাকে ক্রপ করছি তখন একটু প্রবলেম হয়ে গেছে। এখন কোশ্চেন থাকতে পারে আপনি যে ক্রপটা করার সময় এই প্রবলেমটা হলো আমি কি ফিক্স সাইজ ইউজ করে কাজ করতে পারবো কিনা, আমি কি ফিক্স সাইজ ইউজ করে কাজ করতে পারবো না কিনা? জি অবশ্যই পারবেন। আপনি তখন যেটা করবেন ক্রপে ক্লিক করলে এই যে এখানে দেখেন একটা অপশন পাবেন যে রেশিও, এখানে একটা অপশন পাবেন হচ্ছে রেশিও, অর্থাৎ আপনি কোন রেশিও নিয়ে কাজ করতে চাচ্ছেন। আমি যদি এখানে ক্লিক করি দেখেন এখানে লেখা আছে উইথ এবং হাইট, আমি যদি এখানে উইথ এবং হাইটটা দেই এখানে যদি আমি 3.5 উইথটা দেই এবং হাইটটা যদি দেই হচ্ছে আপনার 4.5 সে আমাকে 4.5 বাই 3.5 এর একটা রেশিও নিয়ে আসছে, দেখছেন? এই হচ্ছে রেশিও। আমি যদি এন্টার প্রেস করি বা ওকে করে দেই এই হচ্ছে অংশটা দেখেন এখন দেখা যাচ্ছে যে এটা অনেক ছোট হয়ে গেছে। এটা তো এত ছোট হয়ে গেল কেন? কারণ কি? কারণ হচ্ছে এটা যে মেইন যে আপনার ফাইলটা ছিল অর্থাৎ মেইন ফাইলটা ছিল সেই অনুযায়ী সে অ্যাড করছে। আমার তো অলরেডি ছিল হচ্ছে 3.4/5 এটা ছিল না, ওটা থেকে যখন কাটছি দেন হচ্ছে আপনার ছোট হয়ে গেছে। তাহলে আমি কি করব? তখন আমাকে যে কাজটা করতে হবে আমি একদম খেয়াল করে দেখি। সো আমি এখন যেটা করতে পারি সেটা হচ্ছে পিক্সেলের জায়গায় আমি যদি এখানে আপনার সেন্টিমিটার ইউজ করে দেই সিএম দিয়ে দেই, আবার এখানে যদি আমি ইউজ করে দেই যে হচ্ছে আপনার সরি এটা হচ্ছে আপনার উইডথটা ছিল ঠিক আছে, এখানে হচ্ছে আপনার পিক্সেলটার জায়গায় সিএম দিয়ে দিচ্ছি, এটা করলাম। এই হচ্ছে আমার সাইজ। অ্যাকচুয়ালি কি এটা আমার সাইজ ছিল? আমার কিন্তু এই পাশে বা এই অংশগুলোর মধ্যে ছোট ছিল, তাই তো? আচ্ছা এখন আমি করবোটা কি অর্থাৎ আমার মেইন থিমটা কি সেটা একটু বলে দিই তাহলে আপনার সবচেয়ে বেটার হয়। আপনি ফার্স্ট হচ্ছে এটাকে কেটে আপনার সাইজ অনুযায়ী নিয়ে নেবেন। এখন দেখেন সে কিন্তু রেশিও অনুযায়ী ছোট হচ্ছে, যেহেতু আমি এখানে একটা রেশিও দিয়ে দিচ্ছি, বুঝতে পারছি কথাটা? সে এখন রেশিও অনুযায়ী ছোট হচ্ছে। সো আপনি যদি আগে রেশিওটা মেনটেন করে নেন তখন আপনি চাইলে খুব সহজে এটাকে রেশিও মেনটেন করে আগেই কাজ করতে পারবেন, এতে আমার কোনো প্রবলেম হবে না। তো শুরু আমি যখন কাটবো কাটার সময় যদি আমি এখানে
রেশিওটা দিয়ে দেই, সে রেশিও অনুযায়ী ছোট বড় হবে। তো আমার এই পর্যন্ত কিন্তু কাজ করতেছে 3.5 হিসেবে। যখন আমি এটাকে এন্টার দেব, সে 3.5 বাই 4.5 এর যে অংশটা ছিল সেই রকম ছোট হয়ে যাবে, যেমন পিক্সেল একটু আগে হয়ে গেছিল। সো আমি কি করতেছি, আমার প্রয়োজন অনুযায়ী এটাকে রেশিও অনুযায়ী ছোট করে নিচ্ছি, যে আমার এতটুকু দরকার পাসপোর্টের জন্য। নিলাম, নিয়ে যদি আমি এন্টার প্রেস করি, এই হচ্ছে আমার অংশটা। আমি যদি এখন ইমেজে যাই, ইমেজ থেকে যদি ইমেজ সাইজে যাই, একটু খেয়াল করে দেখেন, এখানে পিক্সেল দেখাচ্ছে। আমি যদি পিক্সেল থেকে সেন্টিমিটারে যাই, এই যে দেখেন, খেয়াল করে দেখেন 3.5 এবং 3.51 বাই হচ্ছে 4.5 এর রেশিও। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, দেখেন এখানে একটু রেজুলেশনটা দেখেন, অটোমেটিক রেজুলেশনটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পারছি? আপনি যদি আরো ভালো রেজুলেশন চান, তখন আপনি ইচ্ছা করলে কি করতে পারবেন, 300 দিয়ে দিতে পারেন। তবে এক্ষেত্রে আমি যেটা বলবো, 300 দেওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ হচ্ছে যখন আপনি ফিক্সড রেশিওতে আসবেন, অটোমেটিকলি সে রেশিওটা চেঞ্জ করে নিচ্ছে, রেজুলেশনটা চেঞ্জ করে নিচ্ছে। বুঝতে পারছি বিষয়টা? আমি একটু আবারও করতেছি জিনিসটা, তাহলে আপনারা আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন। আমি যখন ফার্স্ট এটাকে কাছে গেলাম, ইমেজে গেলাম, ইমেজ সাইজে গেলাম, একটু খেয়াল করে দেখেন 72 আমার এটা রেশিওটা ছিল হচ্ছে, আপনার রেজুলেশনটা ছিল হচ্ছে 72। আমি যখন এখানে আপনার ক্রপ টুলে গেলাম, তার এখানে যখন একটা ফিক্সড রেশিও আছে, আমি যদি এখান থেকে ড্র্যাগ করি, সে রেশিও অনুযায়ী ছোট বড় করতেছে। বুঝতে পারছি? আমার যে রেশিও অনুযায়ী ছোট বড় করতেছে, এবং এর মধ্যে আমি যদি এন্টার প্রেস করি, একটু খেয়াল করে দেখেন, আমার এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এই সাইজের জন্য এই রেজুলেশনটা দরকার যদি আপনি ভালো দেখতে চান। যদি রেজুলেশনটা কম হয়, তখন দেখবেন যে একদম ছোট হয়ে গেছে। ক্লিয়ার? সো আমি কি করতে পারি, এভাবে আমি আমার প্রয়োজন মতো ইউজ করতে পারি। এটা একটা করতে পারেন। নাম্বার 2 হচ্ছে আপনি চাইলে যদি এখানে আপনি ইউজ করতে চান, সাপোজ মনে করেন এখানে ইউজ করতে চাচ্ছেন, আমি এখানে ক্রপ টুলে গেলাম, এখান থেকে যদি আমি রেশিওটা দিয়ে দেই যে এত বাই এত হবে, আপনি ইচ্ছা করলে এখান থেকেও ইচ্ছা করলে কাজটা করতে পারেন। 3.5 সিএম দেন হচ্ছে আপনার 4.5 সিএম, সে অটোমেটিকলি চেঞ্জ করে নিচ্ছে। বুঝতে পারছি? আমি ইচ্ছা করলে এভাবেও কাজ করতে পারি। করার পর এন্টার প্রেস করলে বা এখানে আপনারা ওকে করে দিলে, সে আমাকে এই সাইজটা নিয়ে আসবে। অর্থাৎ দুইটা ওয়ে আছে আপনার কাছে, যে কোনো একটা দিয়ে কাজ করতে পারবেন। এখন আমি তো পাসপোর্ট সাইজের ছবিটা করে ফেলছি। পাসপোর্ট সাইজের ছবি করার পর আমার এখন মনে হচ্ছে এটাকে সাজানো দরকার। আপনি এটাকে সাজাতে চাচ্ছেন, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করেন। আমরা সাধারণত জানি একটা A4 সাইজ বা লেটার সাইজের মধ্যে এটাকে হচ্ছে প্রিন্ট করে। আমি কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম, এই হচ্ছে আমার সাইজ। আমি এখানে রাখলাম, এটাকে আমি 5টা কপি করি, অল্টার প্রেস করে কপি করি। আপনার একটা A4 সাইজের মধ্যে 5টা কপি আসে, 5টা বা 6টা কপি আসে, যদি সাইজ যদি আপনার মেইনটেইন করে কাটতে চান। যেহেতু মিডলে একটু জায়গা থাকবে, আমি একটু জায়গা এখানে রেখে দিচ্ছি। সবগুলোকে সিলেক্ট করি, এখান থেকে যদি ডিসটেন্সটা করে দেই, প্রত্যেকটার মধ্যে একটু জায়গা আছে কাটার। বুঝতে পারছি? সো আমি চাইলে এগুলোকে সুন্দর করে জাস্ট কন্ট্রোল জে দিয়ে কপি করেন। ইচ্ছে করলে আপনি এভাবে কাজ করে নিয়ে আপনি আপনার পাসপোর্ট সাইজের ছবি ক্রিয়েট করতে পারবেন। এই হচ্ছে আপনার অরিজিনাল সাইজ, মানে যখন আপনার প্রিন্ট হবে, এই হচ্ছে আপনার অরিজিনাল সাইজ হবে। বুঝতে পারছি? যখন আমি একটা রেশিও দিয়ে দিব, যে কোনো যখনই আপনি ক্রপ টুলে একটা রেশিও দিবেন, এই রেশিওটা হচ্ছে সে রেকর্ড করে রেখে দেয়। তা আপনি যখনই যে কোনোটার মধ্যে ধরেন, অটোমেটিকলি ওই রেশিওটাই দেখাবে। বুঝতে পারছি? এখন ওই যে রেশিওটা দেখাচ্ছে, আমি যদি এই রেশিও থেকে বের হতে চাই, আমি রেশিও থেকে ক্লিক করে যে অরিজিনাল রেশিওতে ক্লিক করব, তাহলে আমার ফুলটাই ধরবে। বুঝতে পারছি? অর্থাৎ আমার মেইন ইমেজটা চলে গেছে। আরেকটা কাজ করতে পারেন, সাপোজ মনে করেন এই হচ্ছে রেশিও, রেশিওর মধ্যে কিন্তু অলরেডি দেওয়া আছে, তাই না? আমি জাস্ট এখানে যদি ক্লিয়ার করে দেই, তাহলে আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। অর্থাৎ আমার যে রেশিওটা আছে সেটা চলে গেল। সো আমি এখান থেকে কি করতেছি, অরিজিনাল রেশিওটা দিলেই আমারটা চলে আসতেছে। আচ্ছা, আপনি এখন যেটা বললেন, সাপোজ মনে করেন আপনি এটা করতে চাচ্ছেন, আপনি সাপোজ এটা করলেন, মনে করেন আমি এটা করলাম, একটু খেয়াল করে দেখেন সে অরিজিনাল রেশিও হিসেবে কাজ করতে, অর্থাৎ শিফট এবং এন্টার প্রেস করে যে কাজটা করে সেটা। আমি চাইলে এখান থেকে বড় করলেও সে একই কাজটাই করবে। অর্থাৎ এখান থেকে আপনার রেশিও মেইনটেইন করে কাজ করতেছে। আমি যদি ফ্রন্ট ইমেজ ইউজ করি, ব্যাক ইমেজ ইউজ করি, এখানে কিন্তু অনেকগুলো ওয়ে আছে। বুঝতে পারছেন? আপনি ইচ্ছা করলে আপনার প্রয়োজন মতো কাজ করতে পারেন। আমি রেশিও ইউজ করলাম, কিন্তু কোনো ধরনের অংশ ইউজ করি নাই, শুধু রেশিও আছে, লেখা আছে রেশিও, কিন্তু কোনো সাইজ নেই। সেজন্য আমি আমার প্রয়োজন মতো ইউজ করতে পারতেছি, যেমন ইচ্ছা তেমনটা করতে পারতেছি। আমি এটা করলাম, এন্টার প্রেস করে এটাকে ঠিক করে নিলাম। ঠিক করার পর এখন যদি আপনি মনে করেন যে এখান থেকে আপনি আপনার ইমেজ সাইজটা চেঞ্জ করবেন, আপনি ইচ্ছা করলে ইমেজ সাইজটা চেঞ্জ করতে পারেন। মনে করেন আপনি এখানে 200 পিক্সেল বা হচ্ছে এত পিক্সেল দিতে, এবং আপনি যদি চান এটাকে রেশিও মেইনটেইন করে কাজ করতে, তখন আপনি রেশিও মেইনটেইন করে কাজ করতে পারবেন। অর্থাৎ আমাকে
রেজুলেশন এবং এখান থেকে উইথ হাইট সবকিছু চেঞ্জ করতে হবে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিচ্ছি, আমি হচ্ছে আগে রেজুলেশন চেঞ্জ করব। ফার্স্টে কাজ করতে হবে আমাকে রেজুলেশন, রেজুলেশনটা চেঞ্জ করার পর দেন হচ্ছে আমাকে ইউজ করতে হবে যে আপনি কত উইথ এবং হাইটটা ইউজ করবেন। যদি আপনি উইথ হাইট চেঞ্জ করার পর রেজুলেশন চেঞ্জ করেন, তো রেজুলেশন অনুযায়ী উইথ হাইটটা বড় ছোট হবে। বুঝতে পারছি? তো আমি যখন ওকে করে দিব, সে হচ্ছে এই হচ্ছে আমার রেজুলেশন। ক্লিয়ার? আচ্ছা, ফটোশপের মধ্যে যে টুলবার আছে, এই টুলবারের মধ্যে এখানে একটা টুলস আছে যার নাম হচ্ছে পেইন্ট টুল। পেইন্ট টুলটার কাজটা কি, পেইন্ট টুলটা কিভাবে কাজ করে সেটা সম্পর্কে দেখব। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দেই, ফটোশপের একটা মূল ভিত্তি হচ্ছে পেইন্ট টুল, অর্থাৎ এই পেইন্ট টুলের মাধ্যমে আপনি অনেক 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 কাজ করতে পারবেন। আমরা একদম ফার্স্ট যখন আপনাদেরকে সিলেকশন টুলস নিয়ে কাজ করতে দিছিলাম বা সিলেকশন টুলস নিয়ে কাজ করছি, তখন আমি একটা কথা বলছিলাম যে আমরা এখানে টোটাল 11টা ওয়ে আছে সিলেকশন করা, এর মধ্যে পেইন্ট টুল হচ্ছে একটা। এই পেইন্ট টুলের যে বিষয়টা থাকে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলি। আমি যদি একটু পেইন্ট টুলে যাই, রাইট বাটন ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন লেখা আছে পেইন্ট টুল, পেইন্ট টুল, ফ্রি ফ্রম পেইন্ট টুল, কার্ভেচার টুলস, দেন হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলস, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলস, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুলস। এই যে অপশনগুলো আছে, এই অপশনগুলো কাজ কি, কিভাবে কাজ করে সেই বিষয়গুলো একটু জানবো। এই যে পেইন্ট টুলটা আছে ফটোশপের মধ্যে, পেইন্ট টুলটার মধ্যে আপনি যখন কাজ করবেন, এটা দুই ধরনের ওয়ার্ক প্রোভাইড করে। অর্থাৎ আপনি এই পেইন্ট টুলটা দিয়ে ফটোশপের মধ্যে দুই ধরনের কাজ করতে পারবেন। এক হচ্ছে আপনি যদি কোনো শেপ ক্রিয়েট করতে চান, শেপ বলতে আমি যদি কোনো কার্ভ শেপ ক্রিয়েট করতে চাই, সাপোজ মনে করেন আপনি লিফলেট ডিজাইনে গেলাম, এখানে যে কার্ভগুলো আছে, এই যে ডিজাইনের কার্ভগুলো আছে, এই কার্ভ রিলেটেড যদি কোনো ডিজাইন করতে চান, এগুলো হচ্ছে শেপ, এগুলো হচ্ছে শেপ। এই রিলেটেড যখন ডিজাইন করতে চান, এটা হচ্ছে করতে হবে, করতে পারবেন আপনি। আবার যদি আপনি কোনো কিছু লাইক দ্যাট আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ যদি দেই, ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ করলাম, একটু খেয়াল করে দেখেন এখানে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, যে কার্ভ টাইপের ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, যে আমরা এই পর্যন্ত যে ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ করে আসছি সেগুলো হচ্ছে স্ট্রেট লাইন ছিল, সেগুলো হচ্ছে স্ট্রেট লাইন ছিল। তো আমি যদি কোনো কার্ভ টাইপের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই বা এরকম চুলের হেয়ার মাস্কিং এর যদি কাজ করতে চাই, এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, পেইন্ট টুল ইউজ করতে হবে। তবে এই ক্ষেত্রে পেইন্ট টুলের বিহেভিয়ারস হচ্ছে পাথ হিসেবে। অর্থাৎ ফটোশপের মধ্যে যে পেইন্ট টুলটা আছে সেটা হচ্ছে দুই ধরনের কাজ করে, একটা হচ্ছে শেপ হিসেবে কাজ করে, আর একটা হচ্ছে পাথ হিসেবে কাজ করে। যদিও পেইন্ট টুল থেকে যেই জিনিসটা প্রোভাইড করে বা যা প্রোভাইড করে সেটা হচ্ছে পাথ। এখন আপনি যখন পেইন্ট টুল নিয়ে কাজ শুরু করবেন, এর আগে আমাকে রেডি হতে হবে বা আগে চিন্তা করে নিতে হবে বা আগে আমাকে ডিসাইড করতে হবে যে আমি আসলে কি করতে চাচ্ছি। আমি যদি মনে করি যে আমি এখানে পাথ ক্রিয়েট করব, খেয়াল করবেন কথাটা, আমি যদি মনে করি যে এখানে পাথ ক্রিয়েট করব, তাহলে এই যে উপরে একটা অংশ দেখতেছেন আমার, অর্থাৎ আমার অপশন বারটা দেখতেছেন, এই অপশন বারের মধ্যে এখানে দেখা আছে লেখা আছে পাথ। যদি আমি পাথ ক্রিয়েট করতে চাই তখন আমি কি করব, পাথ ইউজ করব। আর যদি মনে করেন আমি শেপ ইউজ করতে চাই, তখন এখানে ক্লিক করে আমাকে শেপ ক্রিয়েট করতে হবে, শেপ কথাটা লিখতে হবে। এখন যখন আমি শেপ কথাটা লিখলাম বা আমি শেপ ক্রিয়েট করতে যাচ্ছি, এরপর আমি কি করতে পারবো, শেপ ক্রিয়েট করতে পারবো। তো ফটোশপের মধ্যে পেইন্ট টুলটা কিভাবে কাজ করে সেটা সম্পর্কে একটু কথা বলি। আমি যদি আমার ফটোশপের মধ্যে পেইন্ট টুলটা সিলেক্ট করি, পেইন্ট টুলটাকে সিলেক্ট করার পর আমি যদি যাই, একটু খেয়াল করে দেখেন আমার পেইন্ট টুলটার পাশে হচ্ছে একটা স্টার চিহ্ন দেখা যাচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে এখনো কোনো কাজ শুরু করেনি। যখন দেখবেন স্টার আছে তখন মনে করবেন কোনো কাজ শুরু করেনি। যখন আমি একটা ক্লিক করলাম, একটু খেয়াল করে দেখেন ক্লিক করার সাথে সাথে এটা চেঞ্জ হয়ে গেল, ক্লিক করার সাথে সাথে এটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এর পাশে কোনো রাবার ব্যান্ড দেখা যাচ্ছে না। কিন্তু ইলাস্ট্রেটরের মধ্যে আমরা একটা রাবার ব্যান্ড দেখতে পাচ্ছি, তাই না? এটার মধ্যে কোনো রাবার ব্যান্ড শো করতেছে না। এখন আমি যদি আবার এখানে ক্লিক করে ড্র্যাগ করি, দেখেন এখন আবার রাবার ব্যান্ড শো করতেছে, তাই না? কিন্তু কোনো কারণে যদি এরকম প্রবলেম হয় যে আমি এখানে ক্লিক করলাম বাট হচ্ছে রাবার ব্যান্ড শো করতেছে না, তখন আপনি এই অপশন বারের মধ্যে এখানে একটা অপশন আছে গিয়ার আইকন, এই গিয়ার আইকনের মধ্যে ক্লিক করবেন, এখানে লেখা আছে যে এখানে রাবার ব্যান্ড, আমি যদি জাস্ট ক্লিক করি, এখন দেখেন আমার রাবার ব্যান্ড অ্যাক্টিভ হয়ে গেছে। বুঝতে পারছি কথাটা? অর্থাৎ আমি অপশন বারে যাব, অপশন বারের মধ্যে গিয়ে গিয়ার আইকনে ক্লিক করব, গিয়ার আইকনে ক্লিক করে এখানে রাবার ব্যান্ড কথাটাকে অ্যাক্টিভ করে দিব। টুলে পেন টুলের সিস্টেমটা হচ্ছে আপনি যেখানে থেকে কাজ শুরু করতে চাচ্ছেন ওখানে একটা ক্লিক করবেন, ক্লিক করে দ্বিতীয় যে কাজটা করতে যাচ্ছেন সেখানে আপনি ক্লিক করে মাউসটা না ছেড়ে যদি নিচের দিকে ড্র্যাগ করেন, আপনি উপরের দিকে কার্ভ করতে পারবেন। আর যদি উপরের দিকে ড্র্যাগ করেন মাউসটা নিয়ে, দেন হচ্ছে নিচের দিকে আমি কার্ভ করতে পারবো। এবং আমার এখানে একটু খেয়াল করে দেখেন আমার এখানে দুটো কন্ট্রোলার আছে, আমি এই কন্ট্রোলার গুলোকে ধরে কাজ করতে পারি। এখন এই কন্ট্রোলারগুলোকে ধরে যদি আপনি কাজ করতে চান,
তখন আপনাকে পেন টুলে থাকা অবস্থায় যদি কাজ করতে চান, আপনি আপনার কিবোর্ডের মধ্যে কন্ট্রোল প্রেস করবেন। কন্ট্রোল প্রেস করে সে অটোমেটিকলি ডাইরেক্ট সিলেকশনে চলে যায়। ডাইরেক্ট সিলেকশনে গেলে আপনি ইচ্ছা করলে এখান থেকে কি করতে পারবেন, আপনি এই হ্যান্ডেল গুলো ধরে বা কন্ট্রোলার গুলো ধরে আপনি কি করতে পারবেন, আপনার প্রয়োজন মতো এগুলোকে কন্ট্রোল করতে পারবেন। আবার যদি আমি কন্ট্রোলটা ছেড়ে দেই, অর্থাৎ আমার যেই কিবোর্ডের মধ্যে কন্ট্রোলটা প্রেস করে রাখছিলাম সেই কন্ট্রোল কিটা যদি ছেড়ে দেই, আমি আবার চলে আসতেছি হচ্ছে আপনার পেন টুলের মধ্যে। অর্থাৎ আমি যদি পেন টুলে থাকা অবস্থায় ডাইরেক্ট সিলেকশন টুলে যেতে চাই, তখন আমি আমার কিবোর্ডের মধ্যে কন্ট্রোল প্রেস করব। কন্ট্রোল প্রেস করে আমি কি করতে পারি, এখান থেকে হ্যান্ডেল গুলো ক্রিয়েট করে কাজ করতে পারি, অর্থাৎ আমি আমার অংশগুলো নিয়ে কাজ করতে পারি। একটু খেয়াল করে দেখেন, আমি যখন এখানে ড্র্যাগ করতেছি সে এখানে ফিল কালার শো করতেছে, তাই না? আমি যদি চাই এখান থেকে ক্লিক করে ফিল কালারটা অফ করে দিতে এবং স্ট্রোক কালারটা প্লে করে দিতে, আমি চাইলে কি করতে পারবো, স্ট্রোক কালারটা প্লে করেও কাজ করতে পারবো। সেক্ষেত্রে আপনি যদি এখানে 5 পয়েন্টস বা 4 পয়েন্টস দেন, সেই হিসাবে এখানে কি করবে, কাজ করবে, অর্থাৎ স্ট্রোকটা নিয়ে কাজ করতে পারবেন। দ্বিতীয় যে বিষয়টা আছে, এই যে আমার যে পার্টটা দেখতেছেন, অর্থাৎ আমার মাউসের সাথে অর্থাৎ পেনের সাথে যে পার্টটা দেখতেছেন সেটা কার্ভ করা আছে, অর্থাৎ একটু রাউন্ড টাইপের আছে। নরমালি আমরা যখন ইলাস্ট্রেটরে কাজ করতাম তখন হচ্ছে এখানে একটা ক্লিক করতে হতো সোজা করার জন্য, তাই তো? কিন্তু ফটোশপে যখন এখানে ক্লিক করতেছেন দেখেন এটা সোজা হচ্ছে না, এটা সোজা হচ্ছে না। ফটোশপে এখানে যদি ক্লিক করে সোজা করতে চান তখন সাথে অল্টারটা প্রেস করে ক্লিক করতে হবে, অল্টার প্রেস করে ক্লিক করতে হবে। অর্থাৎ পার্থক্যটা কোথায় কোথায় আমি বলতেছি। প্রথম পার্থক্য হচ্ছে, আমি যখন শুরু করব তখন রাবার ব্যান্ডটা অ্যাক্টিভ থাকে না, আমাকে কি করতে হবে, অ্যাক্টিভ করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এর আগে আরেকটা পার্থক্য আছে। একদম প্রথম পার্থক্যটা হচ্ছে, আমি যদি ফটোশপে এবং ইলাস্ট্রেটরের মধ্যে পেন টুলের পার্থক্যটা হচ্ছে এক, ফটোশপে ইলাস্ট্রেটরে কাজ করে হচ্ছে পেন টুল, শেপ এবং পাথ দুইটা একসাথেই কাজ করে, কিন্তু ফটোশপের মধ্যে যে কাজটা করে সেটা হচ্ছে পাথ করব না শেপ করব, সেটা আমাকে সিলেক্ট করে নিয়ে কাজ করতে হয়। এটা হচ্ছে প্রথম পার্থক্য। অর্থাৎ এখানে আলাদা আলাদা কাজ প্রোভাইড করে। ইলাস্ট্রেটরের মধ্যে যেমন সব কাজ একসাথে প্রোভাইড করে, এখানে হচ্ছে পাথ আলাদা কাজ করে, দেন হচ্ছে আপনার শেপ আলাদা কাজ করে, দুইটা সম্পূর্ণ আলাদা আলাদা জিনিস। যদি আমি পাথ করতে চাই তাহলে আমাকে পাথের মতো করে কাজ করতে হবে, আর যদি আমি শেপ ক্রিয়েট করে কাজ করতে চাই তখন আমার শেপ ক্রিয়েট করে কাজ করতে হবে। দ্বিতীয় যে পার্থক্যটা আছে, আমি ক্লিক করলাম, ক্লিক করার পর যদি আমার রাবার ব্যান্ড না থাকে সেক্ষেত্রে আমি রাবার ব্যান্ডটা অ্যাক্টিভ করে নিতে পারবো, যদিও এটা আপনার প্রায় সিমিলার। থার্ড যে প্রবলেমটা আছে বা পার্থক্যটা আছে সেটা হচ্ছে, আমি যখন ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পর আমার যদি কার্ভটাকে, যে রাবার ব্যান্ডের কার্ভটাকে যদি সোজা করতে চাই তখন আমাকে এখানে ক্লিক করতে হয়, অর্থাৎ পয়েন্টে ক্লিক করতে হয়। পয়েন্টে ক্লিক করার সময় অবশ্যই আমাকে কি করতে হবে, অল্টার প্রেস করে দেন হচ্ছে আমাকে কাজ করতে হবে। এরপর আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, আমি যদি কোনো কারণে এতটুকু ছেড়ে দিতে চাই, কন্ট্রোল প্রেস করে যদি ক্লিক করি, ঠিক অ্যাজ ইউজুয়াল আপনার ইলাস্ট্রেটরের মতোই আমার এই অংশটাকে ছেড়ে দিচ্ছে। বুঝতে পারছি কথাটা? আমি যদি চাই এখানে ছেড়ে দিতে আমি করতে পারি। আমি দেখেন, খেয়াল করে দেখেন, আমি এতটুকু জায়গা শিপ ক্রিয়েট করলাম, অর্থাৎ পেন টুলের মাধ্যমে এতটুকু জায়গা শিপ রেডি করলাম। এখন যদি আমি এটাকে জয়েন করতে চাই, আমি ইচ্ছা করলে কি করতে পারি, জয়েন করতে পারি। কিভাবে জয়েন করবেন? জয়েন করার জন্য আমি এটাকে সিলেক্ট করলাম। আবার যদি জয়েন করতে চাই, আমি আমার পেন টুলে যাব, পেন টুলে গিয়ে যেখানে ছেড়ে দিয়েছি সেখানে যদি আমি যাই, সেখানে দেখেন আমার একটা সিম্বল শো করতেছে, অর্থাৎ মিডলে একটা পয়েন্টস দেখাচ্ছে, দুই পাশে দুইটা পাত দেখাচ্ছে, তো দুইটা পাতকে একসাথে জয়েন করার জন্য যে অংশটা দেখাচ্ছে সেটা ক্লিক করলে দেখেন এখন জয়েন হয়ে গেছে। দেন হচ্ছে আমি ঠিক একই ভাবে আগের মতো করে আমি আমার প্রয়োজন মতো পেন ক্রিয়েট করে, অর্থাৎ আমি আমার লাইন ক্রিয়েট করে যদি আমি একদম স্টার্টিং পয়েন্টে চলে আসি, তাহলে একটা একদম ক্লোজ পাতে পেয়ে যাচ্ছি এবং আমার একটা পরিপূর্ণ শেপ আমার চলে আসবে। এবং এই যে আমি কাজটা করলাম, এটা যে একটা শেপের অংশ সেটা বুঝতেছি হচ্ছে আমার যে লেয়ার আছে, লেয়ারের মধ্যে যে সিম্বলটা আছে সেই সিম্বলটা দেখে বুঝতেছি এবং লেখা আছে শেপ 1, সো দ্যাট এটা হচ্ছে আমার একটা শেপের পাথ। বুঝতে পারছি? এটা হচ্ছে আমার একটা শেপের পাথ। সো আমি আবারও একটু রিপিট করতেছি, আমি যখন পেন টুল নিয়ে কাজ করা শুরু করব তখন আমাকে প্রথমে ডিসাইড করতে হবে আমি কি ক্রিয়েট করব, শেপ করব না পাথ করব। কেন এই কাজটা করব সেটা একটু বলে দিব। যদি আমি শেপ করি তাহলে আমার মেনু বার থেকে, অর্থাৎ আমি আমার অপশন বার থেকে এখান থেকে শেপটাকে আগে সিলেক্ট করে নিব, দেন হচ্ছে আমি কাজ করা শুরু করব। তো এখন যদি আবার আরেকটা বিষয় থাকতে পারে যে আমার যদি এখানে কোনো অংশ নিয়ে কাজ করতে হয়, যেমন এই যে পয়েন্টস গুলো আছে, অ্যাঙ্কর পয়েন্টস গুলো যদি আমার নিয়ে কাজ করতে হয়, সেক্ষেত্রে আমি কি করতে পারি, সেক্ষেত্রে আমি চাইলে কন্ট্রোল প্রেস করে আমি ডাইরেক্ট সিলেকশনে গিয়ে ইচ্ছা করলে এগুলোকে ধরে কাজ করতে পারি। ডাইরেক্ট সিলেকশনে গিয়ে আমি ইচ্ছা করলে এই অংশগুলোকে ধরে কাস্টমাইজ করতে পারি, যদি আমি চাই আমার অংশগুলো নিয়ে কাজ করতে পারি। এখন হয়তো একটা কোশ্চেন থাকতে পারে, আমি কি ডিলিট করতে পারবো? জি, আপনি ডাইরেক্ট সিলেকশনে গিয়ে কন্ট্রোল প্রেস করে ডাইরেক্ট সিলেকশনে গিয়ে ইচ্ছা করলে এই অংশটাকে ডিলিটও করে ফেলতে পারবেন।
আপনি যদি চান যে অংশটাকে ডিলিট করে ফেলবেন আপনি করতে পারবেন। সেক্ষেত্রে আরেকটা কথা বলে দিচ্ছি, আমি যে এখান থেকে কন্ট্রোল প্রেস করে কাজটা করতে হবে তা না। আপনি ইচ্ছে করলে আমাদের যে টুল প্লেট আছে, এই যে টুল প্লেটের যে পেন টুলটা আছে তার ঠিক নিচেই দেখবেন একটা টুলস আছে, একটা হচ্ছে পাথ সিলেকশন টুল আর একটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। আমি ইচ্ছে করলে ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে এই অংশগুলো নিয়ে কাজ করতে পারি। খেয়াল করে দেখেন আমি এই অংশগুলো নিয়ে কাজ করতে পারবো, আমি যদি চাই এই অংশটাকে ডিলিট করে ফেলতে পারবো, অর্থাৎ অ্যাজ ইউজুয়াল আমি আমার মতো করে কাস্টমাইজ করে কাজ করতে পারবো। এখন একটা কোশ্চেন থাকতে পারে, ইলাস্ট্রেটরের মধ্যে তো আমরা এখানে জয়েন করার জন্য এভাবে ড্র্যাগ করে দুটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে জয়েন নামের একটা অপশন ছিল, এখানে কি আছে? জি না, এখানে কোনো ওয়ে নাই। ফটোশপে এই ওয়েটা নাই। আপনাকে যদি জয়েন করতে হয় জাস্ট হচ্ছে এখানে ক্লিক করে অর্থাৎ পেন টুলে গিয়ে দেন হচ্ছে আপনাকে জয়েন করতে হবে, অর্থাৎ ম্যানুয়ালি আপনাকে জয়েনটা করতে হবে। এবং সবচেয়ে মজার যে ঘটনা আছে যে আপনি যখন এখানে জয়েন করতে যাবেন তখন দেখেন সে অটোমেটিকলি ম্যানুয়ালি সে একটা কার্ভ সিস্টেম রেডি করে দিচ্ছে। এই হচ্ছে একটা সুবিধা আছে। ওইখানে যেমন স্ট্রেট লাইন হয়ে যেত, এখানে যখন আপনি যাবেন সে যেটা করতেছে যে এই পাশের লাইনটা হচ্ছে এইভাবে আসছে, সেভাবে আপনার কার্ভ করা ট্রাই করে, সেভাবে আপনার কার্ভ করা ট্রাই করে আপনি কি করতে পারবেন? একটা শেপ ক্রিয়েট করে কাজ করতে পারবেন। আমি যদি কোনো কারণে আমার শেপের মধ্যে, আমি যদি কোনো কারণে আমার পাতের মধ্যে কোনো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে চাই, তাহলে আমি কি করতে পারবো? আমার যে পেন টুল আছে সেই পেন টুলের মধ্যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলস আছে, সেই অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে যদি আমি ক্লিক করি, আমি চাইলে আমার পাতের মধ্যে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করেও কাজ করতে পারি। যদি আমার মনে হয় যে আমার কোনো একটা ডিলিট করা দরকার, তখন আমি ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে ইচ্ছে করলে আমি অংশটাকে ডিলিটও করে ফেলতে পারি, কোনো প্রবলেম হবে না। এরপরে দেখেন এর নিচে আরেকটা টুলস আছে যেটা হচ্ছে কনভার্ট পয়েন্টস টুল। এই কনভার্ট পয়েন্টস টুলের কাজটা কি? আমি যদি ধরে ড্র্যাগ করি, সে যেটা করবে আমাকে কনভার্ট করতে সাহায্য করবে। কি কনভার্ট করতে সাহায্য করবে? কনভার্ট করতে সাহায্য করবে হচ্ছে এইটা, যে আপনি চাইলে কি করতে পারবেন, এটাকে স্মুথ কর্নার রূপান্তরিত করবেন, স্মুথ কর্নার নিয়ে কাজ করতে পারবেন, ইচ্ছে করলে সিঙ্গেল কার্ভ নিয়ে কাজ করতে পারবেন। অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো সিঙ্গেল কার্ভ নিয়ে ইচ্ছে করলে এই কনভার্ট পয়েন্ট টুলস নিয়ে কাজ করে দেখতে পারেন। জি, আমি চাইলে এগুলোকে কি করতে পারবো? আলাদা আলাদা করে কাজ করে আমি এখানে কার্ভও করতে পারবো, ইচ্ছা করলে শার্প কর্নারও করতে পারবো, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো কাজ করে অ্যাড করতে পারবেন। এখানে দেখেন আরো কয়েকটা অপশন দেওয়া আছে। একটা হচ্ছে আপনার কার্ভেচার পেন টুল। আমি কার্ভেচার পেন টুল সম্পর্কে অলরেডি আমরা মনে হয় জানি যে আমি চাইলে এটাকে কি করতে পারি? কার্ভ করতে পারি। অ্যাজ এ ইলাস্ট্রেটরের মধ্যে যেরকম কার্ভ করতে পারতাম স্ট্রেট লাইনগুলোকে, সেভাবে আপনি চাইলে কি করতে পারবেন? এখানে কার্ভ করতে পারবেন। বুঝতে পারছি? এরপর খেয়াল করে দেখেন লেখা আছে ফ্রি ফ্রম পেন টুল। আমি ফ্রি ফ্রম পেন টুল যদি ইউজ করি, সে যেটা করবে সে ওই অংশটা নিয়ে আপনি ইচ্ছে করলে ফ্রি ফ্রম, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো করে কার্ভ করে ইউজ করতে পারবেন। অর্থাৎ এটা একদম সম্পূর্ণ আপনার মতো করে অ্যাড করে দিয়ে আপনি ফ্রি ফ্রম হিসেবে কাজ করতে পারবেন, সম্পূর্ণ আলাদাভাবে। বুঝতে পারছি? এটা আরেকটা সুবিধা হচ্ছে আপনি যদি এভাবে ড্র্যাগ করেন, ড্র্যাগ করে যদি অ্যাড করে দেন, তখন আপনি এখানে পেন টুলের মতো একটা কাজ করবে, অর্থাৎ পেন্সিল টুলের মতো আপনি কি করবে? একটা পাথ ক্রিয়েট করে দেবে, অর্থাৎ একদম সম্পূর্ণ ফ্রি ভাবে আপনি একটা পেন পাথ ক্রিয়েট করতে পারবেন। তো এই বিষয়গুলো আমাকে একটু ভালো করে একটু খেয়াল রাখতে হবে। এই কারণে আপনি যদি পাথ ক্রিয়েট করতে গিয়ে শেপ ক্রিয়েট করে ফেলেন, শেপ ক্রিয়েট করতে গিয়ে যদি পাথ ক্রিয়েট করতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রবলেম হয়ে যাবে, অর্থাৎ জিনিসটাকে আবার আপনাকে তৈরি করতে হবে। বুঝতে পারছি? এই কারণে আমাকে আগে ডিসাইড করতে হবে পেন টুলে যাওয়ার সময় যে আমি কি তৈরি করতে চাচ্ছি। আপনি যদি মনে করেন যে আমি শেপ ক্রিয়েট করতে যাচ্ছি, তখন আমাকে এখানে শেপ নিয়ে কাজ করতে হবে। আর আপনি যদি মনে করেন যে আপনি পাথ ক্রিয়েট করতে যাচ্ছেন, তাহলে আপনি পাথ নিয়ে কাজ করবেন। ফার্স্ট যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমি শেপ কেন ক্রিয়েট করতেছি, পাথ কেন ক্রিয়েট করতেছি, এটা একটা কোশ্চেন থাকতে পারে। শেপটা হচ্ছে আমি যদি আমার কোনো ডিজাইনের মধ্যে কার্ভ টাইপের কোনো ইফেক্ট ইউজ করতে চাই, শেপ ইউজ করতে চাই, কার্ভ ইফেক্ট বা কার্ভ শেপ, তখন আমি এখানে কি করব? শেপ গুলো ইউজ করব। অর্থাৎ কার্ভ রিলেটেড যে কোনো ডিজাইন, কার্ভ রিলেটেড যে কোনো ডিজাইন যদি আপনি তৈরি করতে চান, তখন আপনি কি করতে পারবেন? এখান থেকে তৈরি করতে পারবেন। হয়তো আরেকটা কোশ্চেন থাকতে পারে, আমরা তো ইলাস্ট্রেটরের মধ্যে মিডল থেকে কোনো পাথ ক্রিয়েট করতে পারতাম না বা সিলেক্ট অ্যাড করতে পারতাম না, এখানে করা যায় না? এখানেও করা যায় না। পাথ অলওয়েজ ইউজ হয় হচ্ছে আপনার ওপেন পাথের মধ্যে, অর্থাৎ অলওয়েজ জয়েন হয় হচ্ছে আপনার ওপেন পাথের মধ্যে। পাথ কখনো ওপেন পাথ ছাড়া একসাথে হয় না, এই জিনিসটা মাথায় রাখবেন। তো এই হচ্ছে আমার যে পেন টুলটা আছে সেটা। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই না? এখন এই যে আমরা ফার্স্ট যে বিষয়টা নিয়ে আলাপ করলাম যে আমি এখানে শেপ ক্রিয়েট করতেছি, তাই তো? শেপ ক্রিয়েট করার জন্য পেন টুল নিয়ে কাজ করতেছি। এখন আমি পাথ ক্রিয়েট করব। এখন কোশ্চেন থাকতে পারে আমি পাথ কেন ক্রিয়েট করতেছি, পাথ কেন ক্রিয়েট করতেছি, পাথটা ক্রিয়েট করার কারণটা কি সেটা একটু বলি। এই যে আমরা যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জের যে বিষয়গুলো দেখি, আমি যদি একটু মার্কেট প্লেসে যাই,
ফাইবার মার্কেটপ্লেসে যাই। আমি যদি ফাইবার মার্কেটপ্লেসে গিয়ে যদি এখানে ইউজ করি, আমি যদি একটু সার্চ করে দেখি, এই যে ফাইবার যে গিগ গুলো আছে, আমি এখানে গেলাম, গিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ রিলেটেড কাজগুলো দেখাচ্ছি আপনাদেরকে। একটু খেয়াল করে দেখেন, এই যে আমার সামনে একটা হচ্ছে ডাক আছে, এখন আমি এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাচ্ছি। আমি কি করলাম, এখান থেকে অবজেক্ট সিলেকশন টুলসে গিয়ে ড্র্যাগ করলাম। খেয়াল করে দেখেন আমি ড্র্যাগ করছি, ড্র্যাগ করছে, তাকে সিলেক্ট করার ট্রাই করতেছি, সিলেক্ট হলো, কন্ট্রোল জে দিয়ে তাকে একটা কপি করলাম, এবং অ্যাকুরেটলি এটা কি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়েছে কিনা সেটা জানার জন্য তার নিচে হচ্ছে আমি একটা ব্ল্যাক কালার দিয়ে দিলাম। একটু খেয়াল করে দেখেন, তার পাশে একটু হোয়াইট কালার একটা ইফেক্ট রয়ে গেছে, দেখছেন? এই হচ্ছে একটা হোয়াইট কালার ইফেক্ট রয়ে গেছে। এই যে হোয়াইট কালার যে ইফেক্টটা আছে, এবং এইখান দিয়ে দেখেন ঠিকমতো হয় নাই, এখানে দেখেন ঠিকমতো হয় নাই। বলার উদ্দেশ্য হচ্ছে এই যে কার্ভ টাইপের যে ইফেক্ট গুলো আছে, সেই ইফেক্ট গুলোকে যদি আপনি 100% যদি করতে চান, তখন আপনাকে এই পেন টুল ইউজ করতে হবে। অর্থাৎ ব্যাকগ্রাউন্ড চেঞ্জের জন্য কার্ভ রিলেটেড ব্যাকগ্রাউন্ড চেঞ্জ সিলেক্ট করে আপনি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, কার্ভ রিলেটেড ডিজাইন ক্রিয়েট, ডিজাইনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য যদি আপনি সিলেকশন করার জন্য যদি তৈরি করতে চান, তখন আপনাকে পেন টুল ইউজ করতে হবে। এই যে যতগুলো দেখতেছেন এখানে দেখেন, এই বিষয়গুলো, এগুলোর জন্য আপনাকে অবশ্যই পেন টুল ইউজ করতে হবে। কারণ আমি এখান থেকে আপনি যত কিছু ইউজ করেন না কেন, আপনি সিলেকশন টুল ইউজ করেন, অবজেক্ট সিলেকশন ইউজ করেন, কুইক সিলেকশন ইউজ করেন, ম্যাজিক ওয়ান টুল ইউজ করেন, বা এখান থেকে ল্যাসো টুল ইউজ করেন, যাই করেন না কেন, আপনি একদম অ্যাকুরেট কখনোই ব্যাকগ্রাউন্ড পাবেন না। এরকম হালকা না হালকা রয়ে যাবে। এই অপশনগুলোকে রেডি করার জন্য বা এই অপশনগুলো নিয়ে কাজ করার জন্যই হচ্ছে আপনার পেন টুল ইউজ করতে হয়। ফটোশপের মধ্যে পেন টুল ইউজ করার, অর্থাৎ পাথ টুল ইউজ করার কিছু সিস্টেম আছে। সিস্টেমটা কি? ফার্স্ট অফ অল, আমি যখন এখানে পেন টুলে গেলাম, পেন টুলে গিয়ে আমি এখন ডিসাইড করছি যে আমি শেপটা আমি পাথ ক্রিয়েট করব। আমি যদি এখানে পাথ ক্রিয়েট করি, একটু খেয়াল করে দেখেন, যখন আমি পাতে গেলাম, প্রথম পাতে যাওয়ার পরে আমাকে যে জিনিসটা কনফার্ম হইতে হবে, সেটা হচ্ছে এই যে অংশটা দেখতেছেন, এখানে ক্লিক করবেন, লেখা আছে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ। এটাকে যাতে সিলেক্ট থাকে, কোনোভাবে যাতে অন্য কিছু সিলেক্ট না থাকে, এটাকে কনফার্ম করতে হবে আপনাকে। এক্সক্লুড ওভারল্যাপিং শেপ, এটা নরমালি আপনার ডিফল্ট ভাবে অ্যাক্টিভ থাকে। এটা না থাকলে কি হবে কি না হবে সেই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব। আমি এটাকে রেডি করে রাখলাম, ঠিক আছে? দেন হচ্ছে আমি খেয়াল করে দেখেন, আমরা জানি ফটোশপের মধ্যে একটা ক্লিক করলেও একটা লেয়ার ক্রিয়েট হয়, তাই তো? আমি এখানে ক্লিক করতেছি, দেখেন, খেয়াল করে দেখেন, আমি এখানে ক্লিক করে একটা শেপ ক্রিয়েট করলাম, আমি একটা অংশ ক্রিয়েট করলাম, কিন্তু আমার এখানে দেখেন কোনো ধরনের লেয়ার ক্রিয়েট হয়নি। কারণ কেন জানেন? এইটা এই মুহূর্তে শেপ লেয়ার বা লেয়ারের মধ্যে পড়ে না, এটা এখন চলে গেছে পাতের মধ্যে। দেখেন, এই হচ্ছে আমার পাতের একটা অংশ চলে, অর্থাৎ যখন আপনি পেন টুলের মধ্যে পাথ সিলেকশন করবেন, তখন তার বিহেভিয়ারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। নাম্বার 1 হচ্ছে সে লেয়ার নিয়ে আর কাজ করবে না, সে পাথ নিয়ে কাজ করবে, অর্থাৎ আমাকে পাথ লেয়ার নিয়ে কাজ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি মুভ টুল দিয়ে এটাকে সিলেক্ট করতে পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। এখন এটা নিয়ে আমি মুভ টুল দিয়ে কোনো কাজ করতে পারবো না। এটাকে নিয়ে যদি আমাকে কাজ করতে হয়, তখন আমাকে এখানে একটা অপশন আছে যেটার নাম হচ্ছে পাথ সিলেকশন টুল। এই পাথ সিলেকশন টুলস দিয়ে আমি এটাকে সিলেক্ট করতে পারবো, মুভ করতে পারবো, ইচ্ছে করলে আমি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন দিয়ে আমি এটাকে নিয়ে আলাদা আলাদা করে কাজ করতে পারবো। যা করার পাথ এবং পাথ সিলেকশন টুল এবং ডাইরেক্ট সিলেকশন টুল, এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। এটা আর এখন পাথ হিসেবে কাজ করতেছে, এটা এখন আর শেপ হিসেবে কাজ করতেছে না। তো এইখানে আমি কি করতে পারবো না, কোনো ধরনের কালার দিতে পারবো না। আমি কিন্তু এই পাতের মধ্যে কোনো ধরনের কালার দিতে পারবো না। এই পাতটা একমাত্র ইউজ হচ্ছে সিলেকশনের জন্য। এই পার্টটাকে ইউজ করা হয় হচ্ছে সিলেকশনের জন্য। আমরা মনে হয় ম্যাক্সিমাম মানুষ শুনছি ক্লিপিং পাথ, এই জিনিসটা শুনছি না? এই ক্লিপিং পাথের মেইন যে থিমটা, যে আপনি যদি কোনো কিছুকে পাথ পেন টুলের মাধ্যমে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন, এই যে কাজটা আছে এটার নাম হচ্ছে ক্লিপিং পাথ। এইটার কাজটা হচ্ছে ক্লিপিং পাথ। একটু খেয়াল করে দেখি, এই যে আমি যেখানে যখনই আমি পাথ নিয়ে কাজ করব, মাথায় একটা জিনিস রাখবেন, যখনই আমি পাথ নিয়ে কাজ করব, পাথটা কিন্তু কখনোই আপনি লেয়ারে খুঁজে পাবেন না। আমাকে কি করতে হবে, পাথ নিয়ে যখনই আমি কাজ করব, তখন আমাকে পাথ লেয়ারেই খুঁজতে হবে, ঠিক আছে? সো আমি একটা অংশ ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর আমি এখানে খেয়াল করে দেখেন আমার পাথ অংশটা আছে, ঠিক আছে? আর পাথটা ক্রিয়েট করে কেন? কোনো কিছু সিলেকশনের জন্য, কার্ভ টাইপের কোনো কিছু সিলেকশন করার জন্য ফটোশপের মধ্যে পাথ ক্রিয়েট করে।
এখন এই যে পাথ যে আপনি ক্রিয়েট করছেন, এই পাথ ক্রিয়েট করার পর আপনার কিছু কাজ আছে। নাম্বার 1 হচ্ছে যদি এরকম সিঙ্গেল পাথ হয় সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না, বাট এটা করে নেওয়াটা বেটার। আপনি যদি পাথটাকে সিলেক্ট করেন, ভালো করে খেয়াল করেন, আমি পাথটাকে ক্রিয়েট করলাম, এখন আমার মনে হচ্ছে এখানে আরো একটা পাথ ক্রিয়েট করা দরকার, ঠিক আছে? আমি কি করলাম, যদি এটাকে সিলেক্ট রাখি, দেখেন খেয়াল করে দেখেন এই একই ওয়ার্ক পাথ সিলেক্ট করা আছে, আমি যদি আবার আরেকটা ক্রিয়েট করি, সে দেখেন একই ওয়ার্ক পাথের মধ্যে দ্বিতীয়টা নিয়ে নিচ্ছে। অর্থাৎ আমরা যেমন লেয়ারের মধ্যে যেটা করতাম যে একই লেয়ারের মধ্যে দ্বিতীয়টা হতো না, ফটোশপের মধ্যে পাথের মধ্যে কিন্তু একই লেয়ারের মধ্যে দুইটা হয়, দুই তিনটা পাথ আপনি ক্রিয়েট করতে পারেন, কিন্তু এটা আপনার জন্য প্রবলেম, এটা হচ্ছে আপনার জন্য প্রবলেম, বুঝতে পারছি? কেন? যদি আপনি চান, আমি আবারও ইয়া করতেছি, যদি আপনি চান যে একটার মধ্যে হবে, অনেকগুলো হবে, তখন আপনি করতে পারেন। আর যদি আপনি না চান তখন কিন্তু আপনার জন্য প্রবলেম হয়ে যাবে। যেমন এই যে আপনার একটা ফ্যাশনের অংশ দেখতেছি, এই ফ্যাশনের অংশটার মধ্যে আমার এখানে একজন আছে, একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন। এখন আমাকে কি করতে হবে, উনি বলছেন যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দাও। আমি কি করব, এখান থেকে সিলেকশন করব। আমি এখান থেকে কি করতেছি, ওকে সিলেক্ট করলাম, মনে করেন এটাকে সিলেক্ট করলাম, দেখেন একটা ওয়ার্ক পাথ আসছে না, দ্বিতীয়টাকে কি করতেছি, ওয়ার্ক পাথটা রেডি করতেছি, এভাবে রেডি করতেছি আমি। খেয়াল করে দেখেন একই মধ্যে দ্বিতীয়টা আসছে, কারণ এটা আমার দরকার, আমার দরকার হচ্ছে টোটালটা, মানে টোটালটা হচ্ছে একসাথেই হবে। আমি যদি এখন সিলেক্ট করতে যাই সবগুলো একসাথে সিলেক্ট হবে, বুঝতে পারছি? আমি অবশ্য দেখায় দিব, আপনাদেরকে বুঝিয়ে দিব। এখন যেহেতু আমাকে একটার পাতের মধ্যেই দরকার, আমার হচ্ছে এই অংশটা টোটালটা একটা পাতের মধ্যেই কাজ করতে হবে আমাকে। অর্থাৎ এই 1 2 3 4 5 6 7 7টা আলাদা আলাদা অবয়ব ক্রিয়েট করতে হবে, দেন হচ্ছে তারা কি হবে, একসাথেই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে, এটা হচ্ছে আমি চাচ্ছি। কোনো কারণে দেখেন, খেয়াল করে দেখেন, কোনো কারণে পার্টটাকে আপনি ডিসিলেক্ট করছেন, কোনো কারণে, ক্লিয়ার? কোনো কারণে ডিসিলেক্ট করছেন, এখন আপনি অলরেডি তো এটা করছেন, একই পাতের মধ্যে আরেকটা করবেন না, দ্বিতীয়টা করবেন না, কোনো কারণে ওয়ার্ক পার্টটা আপনি ডিসিলেক্ট করে আমি এখানে ক্লিক করলাম, দেখেন আগের পার্টটা অটোমেটিকলি চলে গেছে। আর এটাকে রিপিট করার কোনো ওয়ে আপনার কাছে নেই। হ্যাঁ, একটা ওয়ে আছে, কন্ট্রোল জেড দিয়ে যদি আমি রিপিট করি আবার রিপিটটা হবে, কিন্তু আগের পরের যে কাজটা করছেন সেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। বলার উদ্দেশ্য হচ্ছে যখন আমি পাথ নিয়ে কাজ করব, আমাকে এই পাথ লেয়ারটাকে সেভ করে ফেলতে হবে। ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে দেখেন পাথ নেম করতে পারেন, আপনি ইচ্ছা করলে দিতে পারেন হচ্ছে ফ্যাশন লিখে দিলাম, ফ্যাশন লিখে আমি ওকে করে দিলাম, এই হচ্ছে আমার পাথ। এটা আর কখনোই কি হবে না, মিসিং হবে না। এমনকি আমি যদি এটাকে অফ করে দেই, দিয়ে যদি নতুন করি, দেখেন নতুন আরেকটা ক্রিয়েট হয়ে গেছে, আগেরটা কিন্তু রয়ে গেছে। বলার উদ্দেশ্য হচ্ছে আমাকে পাথ লেয়ারটা সিলেক্ট করে কাজ করতে হবে। যখনই আমি কোনো কাজ শুরু করব তখন আমাকে কি করতে হবে, পাথ লেয়ারটাকে সিলেক্ট করে রাখতে হবে, সরি সেভ করে রাখতে হবে। এখন পাথ লেয়ার সেভ করবেন কিভাবে? পাথ লেয়ার সেভ করার কয়েকটা ওয়ে আছে। নাম্বার 1 হচ্ছে আপনি শুরু করার আগে, একদম শুরু করার আগে আপনি চাইলে এখান থেকে একটা নিউ পাথ ক্রিয়েট করে নিতে পারেন। নিউ পাথ ক্রিয়েট করে এটাকে সিলেক্ট করে কোত্থেকে পাথটা ক্রিয়েট করবেন, এই যে আমাদের যেই পাথের যে লেয়ারটা আছে, মানে প্লেটটা আছে, এটা ঠিক নিচে দেখেন প্লাস আছে একটা অপশন, এটার মধ্যে যদি আমি ক্লিক করি তখন আমার নিউ পাথ নামের বা পাথ 1 নামের একটা পাথের প্লেট ক্রিয়েট হয়ে গেছে, লেয়ার ক্রিয়েট হয়েছে। এখন যদি আমি ক্রিয়েট করি ওইটার মধ্যে আমারটা রেডি হবে, বুঝতে পারছি কথাটা? ওটার মধ্যে আমার এগুলো সবগুলো কাজ করবে। যদি আপনি এটা করেন তাহলে এটা কোনো কারণে যদি ডিসিলেক্ট হয়, আমি চাইলে দ্বিতীয়টা করলেও কোনো প্রবলেম হবে না, অর্থাৎ আমার পার্টটা সেভ আছে, এটা মুছে যাবে না। এটা হচ্ছে একটা ওয়ে। দ্বিতীয় ওয়ে হচ্ছে আমি শুরু করলাম, কাজ করা শুরু করলাম, কাজ করা শুরু করার পর আমি এখানে যাওয়ার পর মনে হচ্ছে আমি তো পার্টটাকে এখন সেভ করিনি, তখন কি করবেন, ডাবল ক্লিক করবেন, ওকে করে দিবেন, পার্টটা সিলেক্টেড মানে সেভ হয়ে গেছে। এখন কোনো কারণে যদি আপনার মিসিং হয়, আপনার পার্টটা ডিলিট হবে না, অর্থাৎ আপনার পার্টটা মুছে যাবে না। আপনি পরবর্তীতে চাইলে কি করতে পারবেন, এটাকে সিলেক্ট করে আবার দ্বিতীয়টাকে নিয়ে কাজ করতে পারবেন। এভাবে আপনি কি করতে পারবেন, দ্বিতীয়টা নিয়েও কাজ করতে পারবেন, কোনো প্রবলেম আপনার হবে না। তো এইভাবে আমি সবগুলোকে সিলেক্ট করলাম। এখন এই যে দেখেন, খেয়াল করে দেখেন, এই যে অংশটা দেখতেছি, এই জিনিসটাকে বলা হয় মাল্টিপাথ। এটাকে বলা হয় মাল্টিপাথ, অর্থাৎ একই থাকবে, একই অংশ থেকে বা একই কাজের থেকে আমাকে দুই তিনটা পাথকে ক্রিয়েট করে নিতে হবে। আমি আবার একটু রিপিট করতেছি, আমার একটা অংশ, টোটাল অংশ হচ্ছে আপনার একটা, যে আমার একটা ব্যাকগ্রাউন্ড, আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ড থেকে আমাকে অনেকগুলো পাথ ক্রিয়েট করে বের করতে হবে, এটাকে বলা হয় মাল্টিপাথ।
অর্থাৎ আমি এখানে একটা নিলাম, নিয়ে আবার আরেকটা ক্লিক করলাম, আরেকটা রেডি করলাম, এই একটা গেল, একটা থেকে আমার কি হচ্ছে অনেকগুলো পাথ ক্রিয়েট হচ্ছে, তাই তো? অবয়ব ক্রিয়েট হচ্ছে, এজন্য পাথ ক্রিয়েট হচ্ছে, এটাকে বলে মাল্টিপাথ। আবার এমনও হতে পারে আপনার ক্লায়েন্ট বলতে পারে যে তোমাকে প্রত্যেকটা জন্য আলাদা আলাদা করে নিতে হবে। যেমন আমি এখানে কি করলাম 01 দিলাম, এই হচ্ছে 01। এরপর হচ্ছে আবার দ্বিতীয়টা দিলাম, এই হচ্ছে 02। আমি কি বুঝাতে পারছি? অর্থাৎ প্রত্যেকটা থেকে আমি সেপারেট সেপারেট পাথ ক্রিয়েট করতেছি, এটাকেও বলা হয় মাল্টিপাথ। অর্থাৎ মাল্টিপাথের কয়েকটা ওয়ে, একটা হচ্ছে একই ইমেজ থেকে একই লেয়ারের মধ্যে অনেকগুলো পাথ ক্রিয়েট হবে, আর আরেকটা হচ্ছে একই ইমেজ থেকে আলাদা আলাদা পাথ ক্রিয়েট হবে, আলাদা আলাদা লেয়ার হয়ে আলাদা আলাদা পাথ ক্রিয়েট হবে, এটাকে বলা হয় মাল্টিপাথের দুইটা ওয়ে। বুঝতে পারছি? একটা হচ্ছে একই লেয়ারের মধ্যে অনেকগুলো পাথ ক্রিয়েট হবে, দ্বিতীয়টা হচ্ছে আলাদা আলাদা লেয়ারের মধ্যে সিঙ্গেল সিঙ্গেল পাথ ক্রিয়েট হবে। ক্লিয়ার? সো আমরা কিভাবে পাথ ক্রিয়েট করব, পাথ ক্রিয়েট করার জন্য আমাকে কি করতে হবে এটা আমি কনফার্ম হলাম, ঠিক আছে? এখন আমি যে এই যে পাথগুলো ক্রিয়েট করতেছি, আমাকে তো পাথগুলো সিলেক্ট করতে হবে, কারণ উইদাউট সিলেকশন আমি এখানে কি করতে পারতেছি না, সিলেক্ট করতে পারতেছি না, বা সরি আমি এটাকে কপি করতে পারতেছি না, অথবা আমি এটাকে ডিলিট করতে পারতেছি না, অথবা এটার মধ্যে কালার দিতে পারতেছি না। এখন আমি সিলেক্টটা করব কিভাবে? সিলেক্ট করার এখানে চারটা ওয়ে আছে। আমি পাথকে সিলেকশনে নেওয়ার চারটা ওয়ে আছে। নাম্বার 1 হচ্ছে আপনি যদি এই পার্টটাকে সিলেকশন করতে চান, করব কিভাবে? সিলেকশন করার বললাম যে চারটা ওয়ে আছে। নাম্বার 1 হচ্ছে আপনি যদি এই যে লেয়ারটা আছে, লেয়ারটাকে সিলেক্ট করে এই যে দেখেন একদম নিচে দেখেন একটা অপশন আছে, অর্থাৎ পাতের যে একদম নিচে একটা অপশন আছে, বারটার মধ্যে, পাতের নিচের বারটার মধ্যে লেখা আছে লোড পাথ অ্যাজ এ সিলেকশন। এটার মধ্যে যদি আমি ক্লিক করি, দেখেন আমার এই অংশটা সিলেক্টেড। খেয়াল করছি? সো আমরা কি 11টা ওয়ে পাইছি? আমরা যে আপনাদেরকে বলছিলাম যে 11টা ওয়ে আছে সিলেকশন করার জন্য, এই হচ্ছে 11 নম্বর ওয়েটা। বুঝতে পারছি? এই হচ্ছে একটা ওয়ে। নাম্বার 2 হচ্ছে আপনি যদি আপনার লেয়ারটার মধ্যে রাইট বাটন ক্লিক করেন, তখন লেখা আসবে হচ্ছে মেক সিলেকশন। আমি যদি আমার পার্টটার মধ্যে রাইট বাটন ক্লিক করি, তখন এখানে লেখা থাকবে হচ্ছে মেক সিলেকশন। মেক সিলেকশনে ক্লিক করলে এবং যদি আমি ওকে করে দেই, তখন আপনার কাছে এই সিলেকশনটা শো করবে। নাম্বার 3 হচ্ছে আমি যদি এই যে অংশটা আছে, অর্থাৎ আমার পার্টটাকে সিলেক্ট রেখে, পাতের লেয়ারটাকে সিলেক্ট রেখে আমি যদি এই ডটগুলোতে যাই এবং এখানে লেখা আছে মেক সিলেকশন, আমি যদি এখানে ক্লিক করি এবং ওকে করে দেই, এই মেক সিলেকশনটা চলে আসবে। তিনটা ওয়ে। 4 নাম্বার ওয়ে হচ্ছে আমি যদি আমার এই লেয়ারের থাম্বল যেটা আছে, মিডলে প্রথমে যে থাম্বলটা আছে, এটার মধ্যে যদি আমি মাউসটা নেই, মাউসটা নেওয়ার পর যদি কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করি, তখন এটা আপনার সিলেক্ট দেখাবে। 4 নাম্বারটা হচ্ছে আমি যদি আমার যেই লেয়ার প্লেটটা আছে, সেই লেয়ার প্লেটের মধ্যে, অর্থাৎ লেয়ার পাথ লেয়ারটার মধ্যে যে থাম্বলটা আছে, সেই থাম্বলটার মধ্যে আমি আমার মাউসটা নিব, মাউসটা নেওয়ার পর কন্ট্রোল প্রেস করব আমি আমার কিবোর্ডের মধ্যে, দেন হচ্ছে এখানে আমি ক্লিক করব। এটা হচ্ছে সবচেয়ে বেশি চলে, অর্থাৎ কন্ট্রোল প্রেস করে এখানে জাস্ট ক্লিক করলে এটা সিলেকশন হয়ে যাবে। এখন এই যে এখানে যখন সিলেকশন হয়ে যাবে, এখানে আমি তিনটা কাজ করতে পারবো। তাকে আমি কপি করতে পারবো, তাকে আমি রিমুভ করে ফেলতে পারবো, তাকে আমি কালার ইউজ করতে পারবো। তিনটা যে কোনো কাজ আমি করতে পারবো। সো এই হচ্ছে আমাদের পাথ কিভাবে কাজ করে, পাথের বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছি। তো আমি একটু খেয়াল করে দেখেন, আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। এখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার ক্ষেত্রে আমি যে বিষয়টা একটু মাথায় রাখবো, যে এখান থেকে কেন আমি এক্সক্লুড ওভারল্যাপিং শেপটা ইউজ করব, কেন অন্যগুলো কেন ইউজ করব না? কারণ হচ্ছে এক্সক্লুড ওভারল্যাপিং শেপের কারণটা হচ্ছে এই যে দেখেন আমি যে কাজটা করতেছি, অর্থাৎ এই যে এখানে যে অংশটা আছে, এই হচ্ছে আমার অংশটা, তাই না? এটার বাইরের একটা অবয়ব আছে এবং দেখেন ভিতরের একটা অবয়ব আছে, তাই তো? যদি আপনি এক্সক্লুড ওভারল্যাপিং শেপ না থাকে বা ইউজ না করেন, তখন দেখা যাবে যে এইটা ডিসিলেক্ট হবে না। আপনি বুঝতে পারেন না মনে হয়, আমি একটু দেখাই দিচ্ছি তাহলে ভালো বুঝবেন। সাপোজ মনে করেন এই হচ্ছে আমার একটা ব্যাকগ্রাউন্ড, একটা ইমেজ, এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে বলছে। এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জের ক্ষেত্রে কিন্তু কিছু নিয়ম কানুন আছে। নিয়ম কানুনটা হচ্ছে আমাদের মধ্যে অনেকেই আছে যারা হচ্ছে ডাইরেক্ট কাজটা করে দেয়, কিন্তু ক্লায়েন্টের কিছু রিকোয়ারমেন্ট থাকে যে আমার প্রোডাক্টের যেন কোনো ক্ষতি না হয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমার প্রোডাক্টের পাশে যাতে কোনো সাদা ওয়ে না থাকে, যেমন আমরা ডাকটার মধ্যে দেখছিলাম, মনে আছে কি, সাইডে একটু সাদা ছোট্ট একটা অংশ চলে আসছে। এই জন্য আমাকে কি করতে হয়, আমি যখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, অবশ্যই আপনি যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতেছেন আপনার 1 পিক্সেল ভিতরে নিয়ে কাটতে হবে। পিক্সেল কোনটা? জুম করলে দেখেন এই যে হচ্ছে পিক্সেল, বুঝতে পারছি?
এই পিক্সেলের আমি 1 পিক্সেল ভিতরে নিয়ে কাটবো, অর্থাৎ পেন টুলটা তৈরি করব হচ্ছে পিক্সেলটার ভিতরের থেকে। সো আমি এখানে ক্লিক করলাম, জাস্ট আমি এখানে গেলাম। তবে অবশ্যই একটু জুম করে নিয়ে কাজ করার চেষ্টা করবেন যাতে আপনার অ্যাকুরেটলি হয়। অনেকে যেটা করে সেটা হচ্ছে একটু ভিতরে বেশি কেটে ফেলে, এতে হচ্ছে কিন্তু প্রোডাক্ট কেটে যায়, এতে হচ্ছে আপনার প্রোডাক্ট কেটে যায়। প্রোডাক্ট কেটে গেলে আমার কিন্তু প্রোডাক্টটা অ্যাকুরেটলি থাকলো না। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? সো আমি আমার প্রয়োজন মতো এখানে কি করলাম, ড্র্যাগ করে কাজ করলাম। আমি জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিচ্ছি এবং আমি রাফলি কাজটা করতেছি আপনাদের বোঝানোর জন্য। আমি এই যে কাজটা যে করলাম একটু খেয়াল করে দেখেন, আমি টোটাল বাইরের অংশটাকে আগে পেন টুল দিয়ে ক্রিয়েট করে নিচ্ছি। এখানে আমার আবার বলতেছি, এই যে দেখেন আমার এখানে অ্যাকুরেটলি হয় নাই, প্লাস হচ্ছে কিছু কিছু জায়গায় অ্যাকুরেটলি হয় না। আমি আপনাদের জন্য জাস্ট দেখানোর উদ্দেশ্যে কাজটা করা। কখনোই এরকম টাইপের কাজ করবেন না, অবশ্যই চেষ্টা করবেন হচ্ছে 1 পিক্সেল ভিতরে নিয়ে কাটতে। বিকজ অফ যদি বেশি ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার ডিজাইন কনসেপ্টটা নষ্ট হয়ে যাবে, আমার প্রোডাক্টটা কেটে যাবে। প্রোডাক্টটা যাতে কোনোভাবেই না কাটে এই জন্য আমাকে কি করতে হবে, খুব মানে সুন্দরভাবে কাজটা করতে হবে। বুঝতে পারছি কথাটা? আবার হ্যাঁ, জুম করে যদি কাজ করতে চান করতে পারেন, তবে বেশি জুম করবেন না, বেশি জুম করলে আবার বেশি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। বুঝতে পারছি? আবার আরেকটা সমস্যা হচ্ছে আপনি বেশি সাইডেও ইউজ করতে পারবেন না, অর্থাৎ আপনি একদম এখানে যে আপনি সাইড ইউজ করবেন সেটাও পারবেন না। কারণ হচ্ছে বেশি সাইডে নিলে আপনার দেখা যাবে যে হোয়াইট কালারটা চলে আসছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। খেয়াল রেখে যেন হচ্ছে আমাকে কি করতে হবে, টোটাল কাজটা করতে হবে। কাজ শেষ হয়ে গেছে, দেন হচ্ছে আমি এটাকে অংশটা ক্লোজ করে দিই। দেখেন একটু আগে একটা যে কোশ্চেনটা ছিল যে আমি কেন এখান থেকে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ ইউজ করতেছি, আমি কিন্তু এখন জাস্ট বাইরের অবয়বটা চেঞ্জ করলাম, তাই না? আমার কিন্তু এখানে ভিতরের এইখানে একটা অংশ আছে, এখানে একটা অংশ আছে। যদি কোনো কারণে আপনি এক্সক্লুড ওভারল্যাপিং শেপ ইউজ না করেন তাহলে ভিতরের অংশগুলো ডিসিলেক্ট হবে না। অ্যাকচুয়ালি মেইন ভিতরের কাজগুলো কেন করতেছি, যাতে ওই অংশটা না থাকে। আমার মেইন দরকার কি, আমার মেইন দরকার হচ্ছে এই ফ্লাওয়ারটা, তাই তো? এখন আমি দেখবেন আমি যখন এখানে ড্র্যাগ করতেছি বা কাজ করতেছি তখন এই জায়গাটার মধ্যে একটু পরিবর্তন দেখবেন, আমি দেখাবো একটু পরে। আমি জাস্ট এখান থেকে করে নিচ্ছি। টোটালটা যদি একটা কার্ভ আছে আমি চাচ্ছি টোটালটাকে একবারে ধরে কাজ করতে, কিন্তু একবারে ধরলে মনে হচ্ছে হবে না ঠিকঠাক মতো, এই জন্য আমাকে ডবলই ধরতে হবে। হ্যাঁ, এই জন্য আমি আলাদা করে কাজ করি। এই হচ্ছে আমি ভিতরের অংশটাকে করে ফেলছি একটা অংশ, আর আরেকটা অংশ এখান থেকে আমি করতেছি।
এই হচ্ছে আমার কাজ শেষ, আমি টোটালটার ব্যাকগ্রাউন্ডটা রেডি করে ফেলছি। দেখেন, খেয়াল করে দেখেন আমার এই অংশটার মধ্যে এই দেখেন ভিতরের দিকে হচ্ছে আমার কিছু সিলেকশন আসছে, যে ভিতরে, বুঝতে পারছেন? যদি আমার এখানে এক্সক্লুড ওভারল্যাপিং শেপটা একটা থাকতো তাহলে হচ্ছে ভিতরের অংশটা দেখাতো না। এখন আমি কি করতেছি, আমি যদি এখানে কন্ট্রোল প্রেস করে ক্লিক করি, এই হচ্ছে আমার সিলেকশন দেখাচ্ছে। এই সিলেকশনটা করার পর কিন্তু আমাকে এখানে অবশ্যই লেয়ারে যেতে হবে। এখানে আমাকে কি করতে হবে, লেয়ারে যেতে হবে। এখানে আর কোনো কাজ নেই, যখন সিলেকশন হয়ে যাবে এরপরে আমার আর কোনো কাজ নেই। এখন আমি লেয়ারে যাব, লেয়ারে গিয়ে কন্ট্রোল জে যদি আমি ইউজ করি, এখন দেখেন সে হচ্ছে উইদাউট ব্যাকগ্রাউন্ড আমার এখানে চলে আসছে, বুঝতে পারছি? এবং আমি যদি এটার মধ্যে একটা নিউ লেয়ার ক্রিয়েট করি, নিউ লেয়ার ক্রিয়েট করে যদি অল্টার ব্যাক স্পেস দিয়ে যদি আমি ব্ল্যাক কালার দিই, দেখেন আমার আশেপাশে কোনো, এই যে দেখেন এখানে আমার হালকা ব্ল্যাক কালার রয়ে গেছে, হোয়াইট কালার হয়ে গেছে, বুঝতে পারছি? না ভাই, ফেদারের কাজ এখানে চলে না, ঠিক আছে? হ্যাঁ, তখন আপনি ইচ্ছে করলে এই অংশটাকে ধরে আলাদাভাবে রিমুভ করে ফেলতে পারেন, অর্থাৎ এটাকে ধরে আপনি ইচ্ছে করলে এইভাবে ধরে আলাদা রিমুভ করে ফেলতে পারেন, বুঝতে পারছেন কথাটা? কিন্তু দেখেন আমি যদি এখানে রিমুভ করতে যাই তখন কিন্তু আমার ওয়ার্ড পার্টটা চলে যাবে যদি আপনি কোনো কারণে না করেন। এই জন্য ডবল ক্লিক করে আমাকে কি করতে হবে, সেভ করে নিতে হবে। যদি আপনি চান ইচ্ছে করলে করতে পারেন। আবার আরেকটা কাজ করতে পারেন, যদি মনে হয় যে আমার এখানে বেশি সমস্যা হয়ে গেছে, তখন ক্লিক করে এই অংশটাকে ঠিক করে নিতে পারেন। এই অংশটাকে ধরে আপনি ইচ্ছে করলে এইভাবে ঠিক করে নিতে পারেন, বুঝতে পারছি কথাটা? অংশটাকে চাপিয়ে ঠিক করে নিতে পারেন, অর্থাৎ আপনি আপনার প্রয়োজন মতো কাজ করতে পারেন। দেখেন এখানে কাজ করতে গিয়ে এখানে আবার প্রবলেম হয়ে গেছে, আমি জাস্ট এখানে অ্যাঙ্কর পয়েন্ট টুলসটা নিয়ে কাজ করব, দেন হচ্ছে এখানে ক্লিক করি বা এটার মধ্যে ক্লিক করি, দেন হচ্ছে আমি এটা নিয়ে কাজ করি। এভাবে আমি কি করতে পারবো, আমার যে প্রবলেমগুলো হবে আমি ইচ্ছে করলে এভাবেও কাজ করতে পারি। তো আমার মেইন থিমটা হচ্ছে, জি, আমার মেইন থিমটা হচ্ছে পেইন্ট টুল দিয়ে যে আমি কাজটা করতেছি, অর্থাৎ আমার যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতেছি তার মেইন থিমটা হচ্ছে আমাকে এমন ভাবে সিলেকশন করতে হবে যাতে কোনোভাবেই তার পিছনে ব্যাকগ্রাউন্ড না আসে। ব্যাকগ্রাউন্ড চেঞ্জের মূল উদ্দেশ্যটা কি, যে আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, পিছনে যে অংশটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে, ওইটাকে এমন ভাবে আমাকে রিমুভ করতে হবে যাতে আমি অ্যাকুরেটলি কাজ হয়। আর এই কাজটাকে বলা হয় ক্লিপিং পাথ। এই কাজটাকে বলা হয় ক্লিপিং পাথ, অর্থাৎ পেইন্ট টুলের মাধ্যমে আপনি যদি কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন তাকে বলা হয় ক্লিপিং পাথ। এই যে পেইন্ট টুলের মাধ্যমে আমরা কি করতেছি, এই অংশগুলোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতেছি। এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জের যে বিষয়গুলো আছে 6টা ওয়েতে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। খেয়াল করে দেখেন, আমরা একটা ওয়েতে ইউজ করলাম হচ্ছে আমাদের যদি কোনো স্ট্রেট লাইন থাকে বা কার্ভ লাইন থাকে, এবং কার্ভ লাইনগুলো যদি আমি পেইন্ট টুলের মাধ্যমে ধরতে পারি এগুলো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সাপোজ মনে করেন যদি এরকম হেয়ার থাকে, ঠিক আছে, যদি মনে করেন আমার এরকম হেয়ার আছে বা আপনার রেড মানে একদম অ্যাকুরেট কালার আছে, এরকম টাইপের যদি কিছু থাকে, সেক্ষেত্রে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার যে ওয়েগুলো আছে সেগুলো নিয়ে কাজ করব। প্রথম আমরা যে বিষয়টা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে পেইন্ট টুল কিভাবে কাজ করে, কি সিস্টেমে কাজ করে সেটা। পেইন্ট টুলের মধ্যে দুইটা কাজ করা যায়, একটা হচ্ছে শেপ নিয়ে কাজ করতে পারবেন, আর একটা হচ্ছে পাথ নিয়ে কাজ করবেন। যখন আপনি পাথ নিয়ে কাজ করবেন তখন আপনাকে অবশ্যই পাথ যেই লেয়ারটা আছে সেই লেয়ারে থাকতে হবে, আপনাকে পাথের লেয়ারে নিয়ে কাজ করতে হবে, দেন হচ্ছে আপনি কাজ করতে পারেন। আর আবারও আমি রিপিট করতেছি, অবশ্যই পাথ লেয়ারটা সিলেক্ট করে রাখবেন। আচ্ছা, এই যে পাথ লেয়ারটা আমি সিলেক্ট কাজ করলাম, এই যে আমি পাথ লেয়ারটা নিয়ে কাজ করছি, এখন আমি সাধারণত যখন আমার ক্লায়েন্টকে আমি দিব জিনিসটা, যখন আমি ক্লায়েন্টকে দিব, উনি আমাকে বললো, মনে করেন যে উনি একটা পিএনজি ফরম্যাট চাচ্ছে, ঠিক আছে, উনি পিএনজি ফরম্যাটটা আমি দিচ্ছি, এটাকে সিলেক্ট রেখে আমি ফাইলে যাচ্ছি, ফাইলে গিয়ে এখান থেকে যদি আমি সেভ এজে ক্লিক করি, আমার এই যে নিচের একটা অংশ আছে না যে সেভ অ্যাজ আস, আর নরমালি আমরা যেটা থাকে সেটা হচ্ছে পিএসডি ফরম্যাট পাই বা ফটোশপ ফরম্যাট পাই। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে এখান থেকে একটা অপশন আছে জেপিজি, তাই না? খেয়াল করে দেখেন আমি কিন্তু এখন ওই অংশের মধ্যে যাচ্ছি না, অর্থাৎ আমি এখান থেকে সেভ ফর এক্সপোর্টে গিয়ে আমি সেভ ফর ওয়েবে নিয়ে কাজ করতেছি না, আমি এখান থেকে এখন যে কাজটা করব, অর্থাৎ আমি এই ফাইলটাকে সেভ করতে চাচ্ছি, ফাইলে যাচ্ছি, সেভ এজে যাচ্ছি, সেভ এজে গিয়ে আমি এখানে গিয়ে জেপিজি যে ফরম্যাটটা আছে এটাকে সিলেক্ট করব। এখন কোশ্চেন থাকতে পারে, আপনি এটার মধ্যে কেন জেপিজি ফরম্যাটটা সেভ করতেছেন এইখান থেকে, ওইখানে কেন করতেছেন না? কারণ হচ্ছে আমার ক্লায়েন্ট যেই কাজটা দিচ্ছে তার রেশিওটা কিন্তু নিয়ে কোনো কাজ করতে বলে নাই, সে আমাকে বলছে আমার প্রোডাক্টটা যা আছে তাই থাকবে, তুমি তার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিবে। সো এখানে আমাকে বড়ও করতে হবে না, ছোটও করতে হবে না, যা আছে তাই। এখন যা আছে তাই যদি আপনি করতে যান তখন আপনাকে অবশ্যই এইখান থেকে করতে হবে, সেভ এজে ক্লিক করবেন, সেভ এজে ক্লিক করে এখান থেকে আপনি ওনাকে জেপিজি বা পিএনজি যাই সেভ করে দেওয়ার আপনি এখান থেকে সেভ করে দিবেন। সাপোজ মনে করেন আমি এখান থেকে জেপিজি করে দিলাম বা পিএনজি করে দিলাম, মনে করেন
আমি এখান থেকে জেপিজি বা পিএনজি করে দিলাম। করে দেওয়ার পর আমি এখানে কি করতেছি, সেভ করতেছি। মনে করেন টিউলিপ ফ্লাওয়ার যেটা আছে আমি ওটাকে রাখলাম, রেখে নেম দিলাম হচ্ছে এটা, সেভ করে দিলাম। সেভ করে দিয়ে দেন হচ্ছে আমি ওকে করে দিলাম। আমার কিন্তু কাজটা শেষ, তাই না? আমি যদি এটাকে কেটে দেই, ফাইলে যদি যাই, ওপেনে যাই, ওপেনে গেলে এখান থেকে আমি যাচ্ছি হচ্ছে আপনার যে টিউলিপটা ছিল ওইখানে যাচ্ছি আমি, আচ্ছা যেটাকে আমি সেভ করছি আর কি একটু আগে, এইটা হচ্ছে আমি সেভ করছিলাম এজ এ পিএনজি হিসেবে। আমি যদি সেভ করে ওপেনে ক্লিক করি, আমার দেখেন এটা ওপেন হচ্ছে না। আমি যদি এখন পাতে যাই, দেখেন পাত নেই। বুঝতে পারছি কথাটা? কেন নেই? কারণ আমি এটাকে পিএনজি হিসেবে সেভ করে নিছি। আমি বুঝাতে পারছি কথাটা? এটা এখন এজ এ পিএনজি হিসেবে, অর্থাৎ আপনার ক্লায়েন্ট যদি আপনাকে এরকম কোনো পিএনজি সেভ করতে দেয়, তখন আপনি কি করতে পারবেন, এরকম করে কাজ করতে পারবেন। আপনি এই অংশটা নিয়ে কাজ করতে পারবেন। সো এইখান থেকে এই কারণে দেখানো যে আমার যদি কখনো যদি এরকম প্রবলেম হয়, যে প্রবলেম বলতে আমাকে যদি বলে যে আপনি আমাকে সেভ করে দিবেন, তখন আপনি ইচ্ছা করলে এখান থেকেও পিএনজি সেভ করে দেবেন। ওই ক্ষেত্রে আপনাকে কোনো রেশিও মেনটেন করে কাজ করতে হবে না। এই ক্ষেত্রে আপনাকে কোনো রেশিও মেনটেন করে বা অন্য কিছু করে কাজ করতে হবে না। হয় যে আপনার একটু বেড়ে গেছে, কারণ এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, সে কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে আমার ক্যানভাসটাও কোনো ফ্যাক্টর না বা কিছুই না, আমার মেইন ফ্যাক্টর হচ্ছে আমার অবজেক্ট। এখন আমি যদি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করি, কন্ট্রোল সি দিয়ে কপি করে যদি আমি এখানে ইউজও করি, কোনো কারণে যদি আমি এখানে ইউজও করি, আমার কিন্তু এর কোনো প্রবলেম হবে না। অর্থাৎ আমার কিন্তু মেইন ইমেজটাই আসতেছে, আমার কিন্তু ক্যানভাস আসতেছে না। বুঝতে পারছি? সো ওইটা কোনো ফ্যাক্ট না এখানে। এজন্যই আমি ইচ্ছা করলে এখান থেকে আমি সেভ অ্যাজ এ গিয়ে আমি জেপিজি বা যা ইচ্ছা তা করতে পারি। বুঝতে পারছি? যা ইচ্ছা তা আমি করতে পারবো, সেক্ষেত্রে আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা, সো আমার প্রয়োজন মতো আমি কি করতে পারছি, যে এখান থেকে আমি জেপিজি করে কাজ করতে পারতেছি অথবা পিএনজি করে কাজ করতেছি। আমি আপনাদেরকে আরেকটা বিষয় একটু দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি এখান থেকে পেন টুলে গেলাম, পেন টুলে গিয়ে আমি জাস্ট এখানে ড্র্যাগ করলাম, অ্যাজ এ পাথ হিসেবে সিলেক্ট করে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে নিলাম। এই হচ্ছে আমার লেয়ার, এই হচ্ছে লেয়ার। আমি লেয়ার থেকে পার্টটায় গেলাম, ক্লিক করলাম, অর্থাৎ এটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি লেয়ারে গেলাম, কন্ট্রোল জে দিয়ে তাকে একটা কপি করে নিছি। এটা কেন করলাম? আমার ক্লায়েন্ট আমাকে বলে দিচ্ছে যে আমার এই টোটাল পিকচার থেকে একটা ইমেজকে তুমি নিবা, বাকিগুলো দরকার নেই আমার, আমার এই প্রোডাক্টটা আমার দরকার। তখন আমি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করলাম। দেখেন, খেয়াল করে দেখেন, এই জিনিসটাকে আমি আরো একবার সেভ করতেছি, যে পিএনজিতে গেলাম, সরি আপনি ফাইলে গেলাম, সেভ ফর সেভ এজ এ গেলাম, এখান থেকে আমি এখন জেপিজি করতেছি, পিএনজি না করে আমি জেপিজি করতেছি। জেপিজি করে দেন হচ্ছে আমি যদি 0 1 2 3 4 সামথিং কিছু দিয়ে দিলাম, দিয়ে যদি আমি সেভ করি এবং এখান থেকে কি করব, হাই কোয়ালিটি দিয়ে দিব আমি, অর্থাৎ আমার ইমেজটা যাতে আপনার হাই কোয়ালিটির হয়। যদি আপনার মনে হয় যে আপনি এখান থেকে ক্যানভাসটা চেঞ্জ করবেন, আপনি কিন্তু ক্যানভাসটা চেঞ্জ করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। যেমন আমি ক্যানভাসটা চেঞ্জ করতে চাচ্ছি, সাপোজ মনে করেন আপনি ক্যানভাসটা চেঞ্জ করতে, ক্যানভাস চেঞ্জ করতে বলতে আপনি এখান থেকে ক্রপ করে ফেলতে চাচ্ছেন। বুঝতে পারছি? আমি চাচ্ছি এখান থেকে ক্রপ করে ফেলতে, জাস্ট এতটুকুই থাকবে, এতটুকুই থাকবে। যেহেতু আমার একটা প্রোডাক্ট, আমি ইচ্ছা করলে করতে পারি। করার পর কন্ট্রোল এস যদি দেন, তাহলে অ্যাজ এ এখান থেকে আমার কি করতেছি, আবার আগের মতো অপশনটা ইউজ করে আমি জাস্ট এই যে 1 2 3 4 যেটা আছে সেটার মধ্যে দিয়ে আমি জাস্ট সেভ ইয়েস করে দিলাম। আমার এটা কি হলো, ওই ফাইল হিসেবে সেভ হয়ে গেল, তাই তো? আচ্ছা, আমি এখন এটাকে কেটে দিলাম। আমি কিন্তু দুইটা কাজ করতেছি, একটা হচ্ছে আমি পিএনজি করে ফেলছি আমার একটা অংশ, এটার মধ্যে কোনো ধরনের পরিবর্তন করি নাই। দ্বিতীয়টার মধ্যে যে পরিবর্তনগুলো আসছে সেগুলোর মধ্যে আমি ক্যানভাসটা চেঞ্জ করছি, যেহেতু আমার অনেকগুলো থেকে একটা অংশ নিতে হচ্ছে। এটা কেন করতেছি, কি কারণে করতেছি সেটা একটু দেখাই। আমি ফাইলে গেলাম, ওপেনে গেলাম, ওপেনে গিয়ে এই হচ্ছে আমার ইমেজটা, তাই না? এটাকে তো সেভ করছি, সিলেক্ট করলাম, ওপেনে গেলাম, ওপেনে যাওয়ার পর এই হচ্ছে আমার ইমেজটা। আমি যদি এখন পাতে যাই, এখন দেখেন আমার পাতটা রয়ে গেছে। এটার একটা সুবিধা কি জানেন? সুবিধা হচ্ছে আমার ক্লায়েন্ট আমাকে দুই ভাবে যেতে পারে। এক হচ্ছে তুমি কোন রকম ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আমাকে দিয়ে দাও। যখন আমরা এই রিলেটেড কাজগুলো করি, সাপোজ মনে করেন আপনি অ্যামাজনে গেলেন, অ্যামাজনে গিয়ে আমি সার্চ করলাম, তখন দেখবেন এখানকার যে প্রোডাক্টগুলো থাকে তার পিছনে হচ্ছে হোয়াইট কালার একটা ব্যাকগ্রাউন্ড থাকে, দেখছেন? সে যদি আপনাকে পিএনজি দেয়, তখন আমরা পিএনজি হিসেবে কাজ করব। আর যদি সে আমাকে বলে যে তুমি আমাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিবা, তখন আপনাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড হিসেবে অ্যাজ এ জেপিজি হিসেবে সেভ করে দিতে হবে। ক্লিয়ার? এই জেপিজিটা সেভ করাতে একটা সুবিধা হচ্ছে তার পাথটা থেকে যাবে। যদি আপনি এই জেপিজিটার মধ্যে সেভটা না করেন বা এখান থেকে যদি সেভ না করি, এখান থেকে আমি সেভ করি, সাপোজ মনে করেন আমি এখান থেকে কাজটা করলাম, মনে করেন আর কি, এখান থেকে কাজটা করার পর আমি ফাইলে গেলাম, সেভ এক্সপোর্টে গেলাম, সেভ ফর ওয়েবে গেলাম,
যা আছে তাই থাকলো, জাস্ট আমি কি করতেছি সেভে ক্লিক করলাম। আমি কিন্তু কি করলাম জাস্ট একটা সেভ করে আমি এখানে দিয়ে দিলাম, ডেস্কটপে দিয়ে দিলাম যে আমি 1 2 3 4 সামথিং একটা কিছু দিয়ে ওকে করে দিলাম। এটাও আমি জেপিজি সেভ করলাম না, এটাও তো জেপিজি সেভ করলাম। আমি এখন এটা কেটে দিলাম বা এটা থাকুক, আমি ফাইলে যাচ্ছি, ওপেনে যাচ্ছি, আমার এখান থেকে যে এই কাজটা আমি করছি 1 2 3 4 5 6 এরকম একটা কিছু দিয়ে আমি ওখানে অংশ যাই, আমি একটু ডেস্কটপে যাই, এই হচ্ছে আমার অংশটা। আমি যদি এখন ওপেন করি, একটু খেয়াল করে দেখেন এখানে আমার পাথ নেই। দুইটার মধ্যে বুঝতে পারছি ডিফারেন্সটা কোথায়? একটার মধ্যে হচ্ছে যদি আপনি এখান থেকে সেভ করেন জেপিজি তাহলে পাথটার সাথে থাকবে, আর যদি আপনার এখান থেকে সেভ করেন সেভ ফর ওয়েব থেকে তাহলে আপনার পাথটা থাকবে না। এখন একটা কোশ্চেন থাকতে পারে পাথটা থাকা আর না থাকার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এই, আমি যদি এখন পাথের মধ্যে কন্ট্রোল প্রেস করে ক্লিক করি তাহলে আমার পাথটা সিলেক্টেড। আপনি চাইলে ইচ্ছা করলে এখন কি করতে পারেন, এটাকে পিএনজিও করে ফেলতে পারেন। আপনি যদি চান এটার মধ্যে অন্য কিছু দিয়ে পিএনজি করবেন, আপনি ইচ্ছা করলে পিএনজিও করতে পারেন। অর্থাৎ আপনার ক্লায়েন্ট যদি বলে যে তুমি এখন এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দাও, তাহলে কি আপনি আবার নতুন করে পাথ ক্রিয়েট করবেন? কোনো দরকার নেই, আপনি জাস্ট এটাকে রেখে দিলে পরবর্তীতে আপনি কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। এতে কিন্তু আমার রেজুলেশনে কোনো প্রবলেম হচ্ছে না, কিছুই প্রবলেম, কারণ আমার ক্লায়েন্ট আমাকে যেটা দিচ্ছে সেটাই থাকতেছে বা সেটাই পাচ্ছে সে। বুঝতে পারছি? সো এই জিনিসগুলো মাথায় রাখবেন, মাথায় রেখে কাজ করবেন। উনি যদি আপনাকে বলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে তুমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবা, তাহলে আপনি অবশ্যই অবশ্যই এইভাবে জেপিজি সেভ করে দিবেন। আর উনি যদি আপনাকে পিএনজি বলে, জাস্ট ওই যেভাবে পিএনজি করছে ওইভাবে পিএনজি, আমার কি সেভ ফর ওয়েবে যেতে হবে না। আর যদি আপনাকে বলে যে না তুমি সেভ ফর ওয়েব করে দাও, আমার কিছুই লাগবে না, তখন এখান থেকে আপনি করে দিতে পারবেন। এতে আপনার যেটা হবে সেটা হচ্ছে সে তার ফুল বডি নিয়ে ওপেন হবে, অর্থাৎ ক্যানভাস নিয়ে ওপেন হবে। সেভ ফর ওয়েবে গেলে ক্যানভাস নিয়ে ওপেন হচ্ছে, আর এখান থেকে আমি ইচ্ছা করলে আমার প্রয়োজন মতো ততটুকু ইচ্ছা কেটে টেটে নিয়ে কাজ করতে পারতেছি। আমরা নরমালি ফটোশপের মধ্যে 6 ভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, আমরা 6 ভাবে চেঞ্জ করতে পারবো। এক নাম্বার আমরা চেঞ্জ করে ফেলছি অলরেডি, সেটা হচ্ছে আমরা এখান থেকে কি করলাম, পলিগন আর ল্যাসো টুলের মাধ্যমে সিলেক্ট করে চেঞ্জ করতে পারছি। আমি এখান থেকে কয়েকটা ইমেজ একটু ডাউনলোড করে নিচ্ছি, তাহলে আপনাদের ভালো হবে। একটু খেয়াল করে দেখেন, আমি কিছু ডাউনলোড করে নিচ্ছি, কিছু ইমেজ ডাউনলোড করে নিচ্ছি, সেই ইমেজগুলো নিয়ে একটু কাজ করব। এখানে হচ্ছে একটা, দুইটা, তিনটা, তারপর হচ্ছে আপনার বিভিন্ন কোয়ালিটির কিছু ইমেজ ডাউনলোড করে নিচ্ছি আমি। এখানে হচ্ছে একটা, এই কয়েকটা ইমেজ ডাউনলোড করে নিচ্ছি অলরেডি। আমার এখানে কয়েকটা ইমেজ ওপেন করা আছে, সেই ওপেন করাগুলো নিয়েও একটু কাজ করব। এই যে আমি যে বিভিন্ন ধরনের ইমেজগুলো ওপেন করে নিচ্ছি, এগুলোর কারণটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে কাজ করব। এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা যে চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যে 6টা ওয়ের কথা বলছি, এই অপশনগুলো দিয়ে একটার পর একটা স্টেপ বাই স্টেপ কাজ করব। আমাদের যে টুলবার আছে, এই টুলবারের মধ্যে এখানে একটা টুলস আছে, একটু খেয়াল করে দেখেন, একটা অপশন আছে যার নাম হচ্ছে ইরেজার টুলস। ঠিক আছে, এই ইরেজার টুলস এর মাধ্যমে আপনি চাইলে কি করতে পারবেন, আপনার প্রয়োজন মতো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। কিভাবে চেঞ্জ করবেন? সাপোজ মনে করেন যে আপনি এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন, আপনি এই অবজেক্টটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন। আমি যদি এই অবজেক্টটাকে এভাবে ধরি, আমি জাস্ট এই জায়গায় অংশটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি যদি এখান থেকে জাস্ট ইনভার্স করে দেই, আমরা ইনভার্স অপশন জানি যে আমরা যেটাকে সিলেক্ট করলাম তাকে উল্টিয়ে দেয়, দেওয়ার পর আপনি এখানে কিন্তু দুইটা কাজ করতে পারেন, দুইটা কাজ করতে পারেন। নাম্বার 1 হচ্ছে আপনি এটাকে যদি লেয়ারটাকে বাদ দিয়ে দেন, ডিলিট করে দিলে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা ওয়ে। নাম্বার 2 হচ্ছে আপনি চাইলে এটাকে এই ইরেজার টুলস এর মাধ্যমে আপনি আপনার প্রয়োজন মতো এখান থেকে ড্র্যাগ করেও ডিলিট করতে পারবেন। একটু খেয়াল করে দেখেন এখানে কিছু হচ্ছে না, কারণ হচ্ছে এটা লক থাকার কারণে। আমি যদি অফ করে দেই, ড্র্যাগ করি, লকটা আপনার ডিলিট হয়ে যাবে। এখন একটা কোশ্চেন থাকতে পারে, এটা কি আসলে ব্যাকগ্রাউন্ডের কাজ করতেছে? অ্যাকচুয়ালি এটা যে একদম 100% ব্যাকগ্রাউন্ড চেঞ্জের কাজ করতেছে তা কিন্তু না। ওর মেইন থিমটা হচ্ছে যে আপনার যদি কোনো অংশ থাকে, ওই অংশটাকে যদি আপনি রিমুভ করে ফেলতে চান, এই যে যেমন আমরা যে টিউলিপ নিয়ে কাজ করছিলাম অর্থাৎ ফুলটা নিয়ে কাজ করি, সেখানে আমার একটু এক্সট্রা অংশ রয়ে গেছিল, আপনি যদি চান এখান থেকে ইরেজার টুলস এর মাধ্যমে ওই অংশটাকে ডিলিট করে ফেলতে পারবেন। আপনি যদি চান ওই অংশটাকে, সাপোজ মনে করেন আপনার এখানে দরকার নেই, আপনি এতটুকু জায়গা রিমুভ করে ফেলেন। বুঝতে পারছেন কথাটা? আমার যদি এটার দরকার না হয়, আমি এতটুকু জায়গা রিমুভ করে ফেলবো, সে কিন্তু ডিরেক্ট কাজ করতেছে। আপনার যদি প্রয়োজন হয় আপনি ইচ্ছে করলে করতে পারেন। সাপোজ মনে করেন আপনার এরকমও হইতে পারে যে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করে এই পর্যন্ত আসলাম, আসার পর আমার এইটা দরকার, এটা দরকার নেই, আমি জাস্ট এখান থেকে যদি ইনভার্স করে ফেলি, আপনি আপনার প্রয়োজনের ক্ষেত্রে তখন আপনি কি করতে পারতেছেন, এটাকে এইভাবে ধরে রিমুভ করে ফেলতে পারতেছেন। অর্থাৎ আপনার যতটুকু প্রয়োজন নেই ততটুকু আপনি রিমুভ করে ফেলতেছেন। সো এই ক্ষেত্রে আপনি এটাকে দিয়ে
ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারেন, ইচ্ছা করলে আপনি চাইলে আপনার কোনো অংশকে যদি ফেলে দিতে চান কোনো ইমেজ থেকে আপনি ইচ্ছাগুলো করতে পারেন। অনেক সময় আমরা এরকম টাইপের কিছু ইফেক্ট দেখি, অর্থাৎ এখান থেকে দেখেন এই হচ্ছে একটা অংশ, এটাকে আমি জাস্ট এখান থেকে যদি রিমুভ করে ফেলতে চাই, রিমুভ করে ফেললাম, ইরেজ করে ফেললাম। আমি যদি এই জায়গাটার মধ্যে অন্য কারো ইফেক্ট নিয়ে আসতে চাই, সাপোজ মনে করেন এখান থেকে আমি অর্ধেকটা নিয়ে আসতে চাচ্ছি, কন্ট্রোল এ দিয়ে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আমরা অনেক সময় হয়তো এরকম টাইপের ডিজাইন গুলো দেখি যে আপনার একটা অংশের মধ্যে দুই জনের আলাদা আলাদা অবয়ব বা চেহারা, বুঝতে পারছি, এরকম টাইপের অনেক সময় দেখি। আমি যদি এটাকে একটু বড় করে দেই, বড় করে যদি আমি এই পর্যন্ত অ্যাড করি, আমি জাস্ট নিচে নিয়ে নিলাম ওকে, তাহলে আমি বুঝতে পারবো যে কেমনটা কাজ করতেছে। আমি যদি আরেকটু বড় করে নিই, জাস্ট বুঝার উদ্দেশ্যে, যেমন আয়নাবাজির মধ্যে দেখছিলেন মনে হয় যে তার কয়েকটা পার্ট থাকে, সো আপনি যদি চান এভাবে ওকে আলাদা আলাদা করে অ্যাড করতে আপনি ইচ্ছাগুলো করতে পারেন। এখানে যে বিষয়টা হচ্ছে ও আলাদা আলাদা অবজেক্ট বিধায় বা আলাদা আলাদা ইমেজ বিধায় সে অ্যাকুরেটলি মিলতেছে না, কিন্তু ওনারই যদি আরেকটা ছবি হতো তখন কিন্তু এখানে একদম একদম অ্যাকুরেটলি মিলতো, বুঝতে পারছি। সো আপনি ইচ্ছা করলে এভাবেও কাজ করতে পারেন। সো আমি যদি চাই আমার এই অংশটা দিয়ে, অর্থাৎ এই ইরেজার টুলস এর মাধ্যমে যদি আমি চাই যে আমি কোনো কিছু রিমুভ করে ফেলবো, আমি খুব সহজে কি করতে পারি, আমি আমার প্রয়োজন মতো রিমুভ করে কাজ করতে পারি। এরপর দেখেন এখানে একটা টুলস আছে যার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস। এখানে একটা টুলস আছে যার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস। এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস এর কাজটা কি বা কিভাবে কাজ করে সেটা একটু জানি। ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস এর কাজটা হচ্ছে, যেহেতু লেখা আছে ব্যাকগ্রাউন্ড ইরেজার, সো সে কি করবে, ব্যাকগ্রাউন্ড ইরেজ করবে। অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড ইরেজ করার থিমটা এটা না, ওকে আপনি যেখানে ইন্ডিকেট করে দিবেন যে তুমি এখান থেকে ইরেজ করাও, সে কি করবে ওইখান থেকে ইরেজ করবে। যেমন এই ব্যাকগ্রাউন্ড টুলসটা যখন আপনি নেবেন, নেওয়ার সাথে সাথে আপনাকে কিছু কাজ করতে হবে। নাম্বার 1 হচ্ছে আমাদের যে অপশন বার আছে, এই অপশন বারের মধ্যে কয়েকটা জিনিস অ্যাড হয়ে যাবে। একটা হচ্ছে দেখেন লেখা আছে হচ্ছে আপনার স্যাম্পলিংস ওয়ান্স, সরি স্যাম্পলিংস কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মেনি বলতে কি বোঝাচ্ছে, যে স্যাম্পলিংস কন্টিনিউয়াস, সে বারবার স্যাম্পলিং করবে, এটা হচ্ছে কাজ। দ্বিতীয়টা যেটা আছে সেটা হচ্ছে স্যাম্পলিংস ওয়ান্স, অর্থাৎ সে একবারই স্যাম্পল কালেক্ট করবে, যেখানে আপনি ক্লিক করবেন ওইখান থেকে যে স্যাম্পলটা পাবে ওটা নিয়ে কাজ করবে। আর আরেকটা হচ্ছে লাস্ট একটা অপশন ব্যাকগ্রাউন্ড সোয়াচ, অর্থাৎ যে ব্যাকগ্রাউন্ডে যে সোয়াচ গুলো আছে সেই অনুযায়ী সে কি করবে, কাজ করবে। সো আমি কখনোই এইটাও ইউজ করব না, এইটা ইউজ করব না। যখনই আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসে যাবেন অবশ্যই ব্যাকগ্রাউন্ড স্যাম্পলিংস ওয়ান্স কথাটাকে সিলেক্ট করবেন, স্যাম্পলিংস ওয়ান্স কথাটাকে সিলেক্ট করে কাজ করবেন, আর এগুলোকে ধরার দরকার নেই আমার। দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে লিমিট কন্টিজিয়াস যে অপশনটা আছে, আমি কন্টিজিয়াসটা অপশনটাকে অফ করে দিয়ে ডিসকন্টিজিয়াস ইউজ করব। কন্টিজিয়াস মানে ক্রমাগত, সে একের পর যেখানে যাবেন ওই অনুযায়ী কাজ করতে থাকবে, আমি ওইটা ইউজ করব না, আমি ডিসকন্টিজিয়াস ইউজ করব। এখন কেন আমি ইউজ করতেছি সেটা একটু বলি। আমি এই যে ইমেজটা আছে এই ইমেজটা থেকে আমি চাচ্ছি ওর হেয়ার গুলো থাকবে, বাট হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। আমি জাস্ট এখানে যদি ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন আমি যেখানে ক্লিক করছি সেটা হচ্ছে তার সোর্স, আমি যেখানে ক্লিক করছি সেটা হচ্ছে তার সোর্স। এখন আমি যদি এখানে ক্লিক করি এটা হচ্ছে তার সোর্স, যেহেতু আমি বলে দিয়েছি স্যাম্পলিংস ওয়ান্স, এই জন্য। কিন্তু আমি যদি এখানে স্যাম্পলিংস ওয়ান নিয়ে যে কন্টিনিউয়াস যদি ইউজ করি, সে দেখেন এটাও ধরতেছে এটাও ধরতেছে, কন্টিনিউয়াসলি স্যাম্পল কালেক্ট করা শুরু করছে। কিন্তু আমার তো দরকার হচ্ছে আমি যেখানে ক্লিক করব ওইটাকে হচ্ছে স্যাম্পল হিসেবে কালেক্ট করবে। এতে যে সুবিধাটা হচ্ছে, আপনি যদি এখান থেকে ক্লিক করে এখানেও ঢুকেন তখন আপনি সে নিবে না, কারণ আপনি তাকে বলে দিচ্ছেন যে তুমি হোয়াইট কালারটাকে ধর। এবং আমি যদি ডিসকন্টিজিয়াস ইউজ করি তাহলে সে কি করবে, ওই জিনিসটাকে ধরে কাজ করবে, বুঝতে পারছি। সো আমি আমার প্রয়োজন মতো এখানে ড্র্যাগ করে করে আমার যতটুকু জায়গা আছে, অর্থাৎ যেখানে কার্ভ অপশনগুলো আছে এগুলোর আমি কি করতেছি, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে। তবে এক্ষেত্রে আরেকটা কথা আছে, কথা হচ্ছে এই যে দেখেন ওনার যে বডির মধ্যে যে কালারটা আছে এই কালারটা এটার সেম না। আমি যখন এখানে ক্লিক করে এখানে যাচ্ছি সে কিন্তু দেখেন ধরে ফেলতেছে, এখানে ধরে ফেলতেছে। কারণ কেন জানেন, কারণ হচ্ছে সিমিলার কালার অ্যাড করার ট্রাই করতেছে। এই যে সিমিলার কালারটা অ্যাড করতেছে এই যে কারণটা হচ্ছে এখানে টলারেন্স। আমরা টলারেন্স জানি হচ্ছে ধারণ ক্ষমতা বা সহ্য ক্ষমতা। আপনি যদি দেখেন যে এখানে ক্লিক করার পর সে এটাকেও ধরে ফেলতেছে, তখন আপনাকে কি করতে হবে, এখান থেকে টলারেন্সটা কমিয়ে দিতে হবে যাতে সে তাকে না ধরে। এখন যদি আমি ক্লিক করি দেখেন এখানে আর ধরতেছে না, এখানে আর ধরবে না, বুঝতে পারছি। এখন একটা কোশ্চেন থাকতে পারে যে আমি আমার একটা ইমেজের মধ্যে কয়বার টলারেন্স চেঞ্জ করব, আপনাকে 100 বার টলারেন্স চেঞ্জ করতে হতে পারে। এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার একটা ইমেজের এনভায়রনমেন্টের উপর। যেমন এই যে ইমেজটা দেখতেছেন এইখানে একটু ফর্সা বেশি, তাই না, এই পাশটা একটু উজ্জ্বল বেশি না, বিকজ অফ এখানে একটা লাইটিং করছে। কিন্তু এই পাশটা দেখেন একটা অনুজ্জ্বল,
এখন আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে যদি ড্র্যাগ করি, দেখবেন যে এই পাশে ধরতেছেই না সে। এখানে যেটা একদম ক্লিয়ার করতেছিল এখানে ধরতেছে না, কারণ হচ্ছে এইখান থেকে এখানে ডার্ক, এই জন্য। তখন আমি কি করব, আবার টলারেন্সটা আমাকে বাড়াইতে হবে, বাড়িয়ে দেন হচ্ছে কাজ করে। এখন দেখেন আবার ঠিক মতোই কাজ করতেছে, বুঝতে পারছি কথাটা? সো আমি চাইলে কি করতে পারি, আমার প্রয়োজন মতো অ্যাড করে কাজ করতে পারি, এইভাবে আমি ধরে ধরে কাজ করব। তবে এক্ষেত্রে কিন্তু টলারেন্সটা বেড়ে গেলে এখান থেকে কিন্তু হাতের অংশটাও চলে যাবে, আপনাকে কিন্তু হিসাব করে কাজ করতে হবে। আচ্ছা, এই হচ্ছে আমি তার পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলছি। অর্থাৎ কার্লি হেয়ার বা হেয়ার যদি থাকে তখন আপনি ব্যাকগ্রাউন্ডটা কিভাবে চেঞ্জ করবেন। এখন যদি আমি নরমাল একটা নিউ একটা লেয়ার নেই এবং পিছনে যদি নেই অল্টার ব্যাক স্পেস যদি নেই, একটু খেয়াল করে দেখেন এই পাশটা খুব সুন্দর করে হয়েছে, এখানে হয়নি, কারণ এখানে টলারেন্সটা কম ছিল। তখন আমাকে কি করতে হবে, এখন যদি আমি এখানের অংশগুলোকে চেঞ্জ করতে চাই, ঠিক সাদা যে অংশটা আছে সেটার মধ্যে ক্লিক করবেন। এখন কোশ্চেন দেখতে পারি এটা কেন হচ্ছে, বিকজ অফ আমার এই লেয়ারটা সিলেক্টেড, কালো লেয়ারটা আমি এটার মধ্যে সিলেক্ট করব। এখন যদি যেহেতু আমি সাদা অংশটাকে রিমুভ করতে যাচ্ছি, জাস্ট সাদা অংশটাকে সিলেক্ট করেন, দেখেন আমার এটা রিমুভ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি? আমার এটা রিমুভ হয়ে যাচ্ছে, আমি আমার প্রয়োজন মতো এটাকে রিমুভ করতে পারবো। এই যে দেখেন আমি এখানে ক্লিক করলাম, সে দেখেন এটাকেও ধরে নিছে। অর্থাৎ আমাকে হিসাব করে কাজ করতে হবে যে টলারেন্সটা ঠিকমতো কাজ করতেছে কিনা। আর প্লাসটা যেখানে একটু খেয়াল করে দেখেন একটা প্লাস চিহ্ন দেখছেন, এই প্লাসটা যেখানে কাজ করবে ওটাকেই রিমুভ করবে। সে কি করতেছে, ওটার আশেপাশে টলারেন্স সহ ধরে কাজ করতেছে, বুঝতে পারছি? তো এই জন্য আমি যখনই কাজ করব না কেন ওই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। হয়তো এখন আরেকটা কোশ্চেন দেখতে পারে যে এইখানে তো এরকম সাদা সাদা অংশগুলো দেখা যাচ্ছে, এই যে অংশগুলো দেখা যাচ্ছে সাদা সাদা, কি করব? তখন আবার এই সাদা অংশগুলো ক্লিক করেন, দেখেন কেমন জানি হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে না? আমাকে কি করতে হবে, এটাকে ছোট করতে হবে। এটাকে ছোট করে জাস্ট সাদা যে অংশটা আছে সেটাকে ধরেন। এখনো দেখেন ভালো একটা রেজাল্ট পাচ্ছি না, আর একটু জুম করেন, আর একটু টলারেন্সটা কমিয়ে দিচ্ছি। টলারেন্সটা কমিয়ে যদি আমি এখানে ক্লিক করি, এখন দেখেন মোটামুটি কাজ করতেছে। অর্থাৎ আমাকে কি করতে হবে, একটু সময় নিয়ে সময় ব্যয় করে যদি আপনি কাজগুলো করেন, রেজাল্ট আমার খুব ভালো আসবে। আমি যদি এখানে ড্র্যাগ করি, এখন দেখেন আবার একই অবস্থা, এই প্লাসে ক্লিক করলাম, এখন আবার একই অবস্থা, অর্থাৎ অ্যাকুরেটলি ক্লিক হচ্ছে না বা কাজ করতেছে না, তখন আমার প্রবলেমটা হবে। এজন্য কাজ করার সময় আমাকে খেয়াল রাখতে হবে যে ঠিকঠাক মতো কাজ হচ্ছে কিনা। দেখেন এইখানে কিন্তু এই প্রবলেমটা নেই, এইখানে যে প্রবলেমটা আছে, বুঝতে পারছেন? কারণ আমি যখন এখানে কাজ করতেছিলাম তখন টলারেন্সটা এটার জন্য পারফেক্ট ছিল, যখন এইখানে গেছি টলারেন্সটা তখন এটার জন্য পারফেক্ট ছিল না। সো এইভাবে আপনি চাইলে করতে পারেন। আবার যদি এখানে যাই, একটু দেখেন এই যে অংশটা আছে, এই অংশটা নিয়ে আমি কাজ করতেছি, আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জে গেলাম, ব্যাকগ্রাউন্ড অংশটার মধ্যে গেলাম, গিয়ে আমি যা আছে সবকিছুই আছে, টলারেন্সটা আমি 30% বা 40% রাখলাম, 40% রেখে দেন হচ্ছে আমি এটাকে জুম বড় করে দেন হচ্ছে আমি যদি ড্র্যাগ করি, একটু খেয়াল করে দেখেন সে কিন্তু কাজ করতেছে। আমি এক কাজ করি, এটার নিচে হচ্ছে আমি একটা লেয়ার ক্রিয়েট করে ফেলি, লেয়ার ক্রিয়েট করে এখানে মনে একটা রয়ে গেছিল, আমি একটা লেয়ার ক্রিয়েট করলাম, এর মধ্যে একটা কালার ইউজ করি, এর মধ্যে একটা কালার ইউজ করি, অল্টার প্রেস করে একটা কালার ইউজ করি, যাতে বুঝতে পারেন যে আসলে কি ডিফারেন্সটা হচ্ছে। ক্লিক করলাম, দেখেন বুঝতে পারছি কথাটা, যে আমার এখান থেকে রিমুভ হচ্ছে ব্ল্যাক কালারটা, হোয়াইট কালারটা। এখন এই যে এই বিষয়টা আছে যে আমি যখন ড্র্যাগ করতেছি, দেখেন এখানে সাদা 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 অংশ চলে আসছে, তাই না? এটার একটা কারণ আছে, কারণ হচ্ছে অলরেডি এই যে ইমেজটা দেখতেছেন এটার ব্যাকগ্রাউন্ড অলরেডি চেঞ্জ করা হয়েছে, এই জন্য আমার এই প্রবলেমটা হচ্ছে। অর্থাৎ এর আগে কেউ চেঞ্জ করছিল, চেঞ্জ করে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা ইউজ করছে, বুঝতে পারছি? এই কারণে এই হচ্ছে। এখন হয়তো বলবেন আমি এটাকে এক্সাক্ট করতে চাচ্ছি, অ্যাকচুয়ালি এটা এক্সাক্ট করতে পারবেন না, কারণ হচ্ছে অলরেডি উনি এটা নিয়ে কাজ করে ফেলছেন। এখন হয়তোবা একটু কমছে, কিন্তু এটা নিয়ে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা আচ্ছা, আমি এটার মধ্যে রিমুভ করে দিলাম, আমার এই অংশগুলো রিমুভ করে দিচ্ছি। দেখেন এখন যখন আবার এখানে যাচ্ছি, এখান থেকে কেমন দেখা যাচ্ছে, কারণ কেন জানেন, এখানকার টলারেন্সটা এখানে ধরে ফেলতেছে, বেশি ধরে ফেলতেছে। আমি কি করতেছি, এখানে একটু ছোট করে কাজ করতেছি, আমি এই পর্যন্তই রাখলাম, বেশি গেলাম, আবার এখান থেকে ড্র্যাগ করে আমি এই পর্যন্ত গেলাম। আচ্ছা, এখানে আরেকটা বিষয় একটু মাথায় রাখবো, আমি যখন একটা জিনিসের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, অলওয়েজ মাথায় রাখবেন জিনিসটা, আমি যখন একটা যে কোনো কিছুর একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, এর আগে আমি দেখে নেব যে কতটুকু পর্যন্ত আমাকে অন্য কোনো টুলস ইউজ করতে হতে পারে। বুঝেন না বিষয়টা? বিষয়টা হচ্ছে যেমন এই অংশগুলোর মধ্যে আমি ইচ্ছা করলে কি করতে পারি, পেন টুল ইউজ করতে পারি, তাই না? আমি এই অংশগুলোর মধ্যে পেন টুল ইউজ করতে পারি না? আমি জাস্ট এইভাবে যদি দেখাই আপনাদেরকে, জিনিসটা ভালো হবে। আমি হচ্ছে এই অংশগুলো, যেমন ওনার এই হাতের যে অংশগুলো, এই হাতগুলো তো আমাকে অন্যভাবে ইউজ করলেও পারি। আমি জাস্ট এখান থেকে কি করতেছি, পেন টুল নিয়ে নিলাম,
হ্যাঁ, এটা কিভাবে করবেন সেটা একটু দেখাই দিচ্ছি। এই হচ্ছে আমি পেন টুলটা ইউজ করলাম। যদি আপনি মনে করেন যে এখান থেকে এই জিনিসটা রাখবো না, যদি রাখতে চান রাখতে পারেন, আর যদি মনে করেন যে না আমি রাখবো না, জিনিসটা বৃষ্টি দেখা যাচ্ছে, আপনি ইচ্ছে করলে এভাবেও এই পর্যন্ত রাখতে পারেন। এখন দেখেন যেহেতু চুল, এই চুলের মধ্যে কিন্তু পেন টুল ইউজ করা পসিবল না আমার। এখানে কি আমার পেন টুল ইউজ করা পসিবল এই অংশগুলো ধরে ধরে? যেহেতু আমার পসিবল না, সো দ্যাট আমি এর বাইরে দিয়ে চলে যাব। আমি জাস্ট এর বাইরে দিয়ে চলে যাব। এতে সুবিধাটা কি হচ্ছে একটু দেখাবো আপনাদেরকে। এই অংশটা চলে আসলাম, যেহেতু এখানে আর কোনো ওয়ে নাই, অর্থাৎ আমাকে পেন টুলটা ডিরেক্ট এখানে নিয়ে চলে আসলাম, শেষ কাজ। ক্লিয়ার? পেন টুলে গেলাম, অর্থাৎ পাতে গেলাম, ক্লিক করলাম, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি এই যে লেয়ারটা আছে, লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করে নিছি। এখন দেখেন কয়েকটা অংশ কমে গেছে না, অর্থাৎ এই পাঁচগুলো আমার কমে গেছে না। এখন আমি যদি এটাকে ধরে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে আমি যদি ড্র্যাগ করি, দেখেন আমার এই পাশগুলো নিয়ে আর কাজ করতে হচ্ছে না। প্লাস হচ্ছে আমার এই পাশগুলো নিয়েও কাজ করতে হচ্ছে না, যেহেতু আমার এই অংশটা অলরেডি হয়ে গেছে। আমি এখন জাস্ট এই অংশগুলো নিয়ে কাজ করব। এই অংশগুলো নিয়ে আপনি কাজ করেন। এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল পুরোটা, কিন্তু এখানে তো আমার হালকা সাদা সাদা রয়ে গেছে, তাই তো? এখন আমি এখানে কি করতে পারি? এখানে কাজটা করার জন্য এটা নিচে দেখেন একটা টুলস আছে যার নাম হচ্ছে আপনার, এইখানে একটা টুলস আছে যার নাম হচ্ছে বার্ন টুল। এখানে একটা টুলস আছে যার নাম হচ্ছে বার্ন টুল। এই বার্ন টুলে যাবেন, বার্ন টুলে গিয়ে আমি যদি এখানে ড্র্যাগ করি, দেখেন হালকা কালো কালো হয়ে যাচ্ছে, দেখছেন? এটা অ্যাকচুয়ালি যেটা করে সেটা হচ্ছে আপনার বার্ন করে। এখানে দেওয়া আছে দেখেন মিড টোন, আমি যদি এখানে শ্যাডো ইউজ করি, দেখবেন আরো কালো হয়ে গেছে, সাদা অংশগুলো আরো কালো হয়ে যাবে। জি না, আপনি যদি করতে চান আর কি, আপনি যদি করতে চান আপনি চোখলে এইভাবে করতে পারেন। এখন একটা কোশ্চেন থাকতে পারে, আপনি যে দিচ্ছেন এটা বাইরেরটাও তো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আমি যদি এখানে কন্ট্রোল প্রেস করে এটাকে সিলেক্ট করি, দেখেন এটা সিলেক্টেড, বুঝতে পারছি? কন্ট্রোল প্রেস করে যদি আপনি এখানে ক্লিক করেন, এই থাম্বলটার মধ্যে ক্লিক করেন, কন্ট্রোল প্রেস করে যদি আমি এখানে ক্লিক করি, তাহলে এটা সিলেক্টেড। আপনি ইচ্ছা করলে এইভাবেও কাজটা করতে পারেন, তাহলে আপনার বাইরের দিকে আর যাবে না। যদি চান আপনি চাইলে করতে পারেন। আপনি যদি চান যে এখান থেকে হাইলাইটস ইউজ করবেন, তাহলে হাইলাইটেড অংশগুলোও কাজ করতে পারেন, অর্থাৎ আরো যদি উজ্জ্বল করতে চান করতে পারেন। অর্থাৎ একটা ডিজাইন করার পর বা একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর আপনাকে অনেক কাজ করতে হতে পারে তাকে অ্যাকচুয়ালি ভাবে কাজ করার জন্য, বুঝতে পারছি? আচ্ছা, তো এই যে বিষয়গুলো আছে, আমি চাইলে কি করতে পারি, এভাবে আমার প্রয়োজন মতো কাজ করতে পারি। এরপর খেয়াল করে দেখেন এর নিচে হচ্ছে আরেকটা টুলস আছে যার নাম হচ্ছে ম্যাজিক ইরেজার টুলস। এই ম্যাজিক ইরেজার টুলস এর কাজটা কি সেটা সম্পর্কে একটু জানবো। ম্যাজিক ইরেজার টুলস এর যে বিষয়টা আছে, আমার এখানে কিন্তু আরেকটা আমি একটা কপি করে রাখছিলাম, ঠিক আছে? আমি কন্ট্রোল জে দিয়ে আরো একটা কপি করে রাখতেছি। ম্যাজিক ইরেজার টুলস এর কাজটা কি? ম্যাজিক ইরেজার টুলস এর কাজটা হচ্ছে, আমি দেখেন খেয়াল করে দেখেন আমার এই প্রোডাক্টটার পাশে হচ্ছে একটা কালার আছে, সলিড কালার আছে না? আমি যদি জাস্ট এখানে ক্লিক করি, সে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিছে আপনাকে, এবং অ্যাকুরেটলি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিবে। অর্থাৎ আপনাকে অন্য কোনো কিছু নিয়ে কাজ করতে হবে। এখন হয়তো বলবেন যে এখানে রয়ে গেছে, এখানে রয়ে গেছে এই কারণে এটা হচ্ছে আপনার যে কালারটার মধ্যে আমি ক্লিক করছিলাম তার সাথে ম্যাচিং ছিল না। অর্থাৎ এখানে যেহেতু শ্যাডো ছিল, একটু ডার্ক চারের ছিল, এজন্য রেখে দিচ্ছে। বাকিগুলো আপনার কি হয়েছে, রিমুভ হয়ে গেছে। অর্থাৎ এক ক্লিকেই আপনি খুব সহজে কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। কিন্তু ম্যাজিক কন্ট্রোল কি সব জায়গাতেই ভালো কাজ করে? আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে ভালো কাজ করে না। আবার যদি এখানে ক্লিক করি, দেখেন এটার মধ্যে আবার ভালো কাজ করছে। আবার যদি আমি এখানে ক্লিক করি, দেখেন তেমন একটা ভালো কাজ করতেছে কিনা। কেন করতেছে না জানেন? এই কারণে করতেছে না, ম্যাজিক ইরেজার টুলসটার মেইন থিমটা হচ্ছে সে এক কালারগুলো অর্থাৎ সলিড কালার নিয়ে কাজ করে। মিক্সিং কালার হলে সে এখানে কাজ করবে না। যখনই সে মিক্সিং কালারে যাবে তখন সে ভালো কাজ করবে না। আমার একটাই বলার উদ্দেশ্য, আপনি আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জের ক্ষেত্রে দেখবেন যে কোনটার রেজাল্ট আপনার ভালো আসে, কোনটার রেজাল্ট আপনার ভালো আসে। যদি আমি ক্লিক করি, দেখেন রেজাল্ট ভালো আসছে কিনা। যদি এটার মধ্যে ভালো না আসে, আমি এটা করব না। এখানে আরেকটা বিষয় আছে, আমি যখন জুম করতেছি আমার কার্ভ গুলো দেখবেন, এই যে সাইডের অংশগুলো দেখবেন। যদি আমি এটার মধ্যে একটা কালার ইউজ করি, দেখেন খেয়াল করে দেখেন কার্ভটা দেখছেন ভেঙে গেছে, ফেটে গেছে। কিন্তু আবার যদি আমি এটা পেন টুলের যে অংশগুলো আছে সেগুলোর মধ্যে যদি গিয়ে দেখি, তখন দেখবেন যে একদম ক্লিয়ার, বুঝতে পারছি? একদম ক্লিয়ার। এই জন্য আমি যে সব জায়গাতে একদম ইরেজার টুলস ইউজ করে ভালো রেজাল্ট পাবো তা না। দেখেন এখানে দেখেন নষ্ট করে ফেলছে কেন?
কারণ আপনি যেখানে ক্লিক করতেছেন তার সাথে সিমিলার পাইছে, এজন্য ক্লিক করে ফেলছে। আপনি চাইলে এখান থেকে টলারেন্স কম নিয়ে কাজ করতে পারেন, কিন্তু এতে আপনার রেজাল্টটা ভালো নাও আসতে পারে। তো বলার একমাত্র উদ্দেশ্য, আপনার কাছে অলরেডি আমরা 3টা ওয়ে শিখলাম, 4টা ওয়ে শিখলাম। এক হচ্ছে আমি চাইলে এখান থেকে পলিগনার টুলের মাধ্যমে করতে পারি। নাম্বার 2 হচ্ছে আমি এখান থেকে ইরেজার টুলস এর মাধ্যমে করতে পারি। নাম্বার 3 হচ্ছে আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের মাধ্যমে করতে পারি। নাম্বার 4 হচ্ছে আমি ম্যাজিক ইরেজার টুলস এর মাধ্যমে করতে পারি। নাম্বার 5 হচ্ছে আমি পেন টুলের মাধ্যমে করতে পারি। এই 5টা যে ওয়ে গুলো দেখালাম, এই 5টা ওয়ের মধ্যে আপনার যেটা ভালো লাগে, যেটার মধ্যে রেজাল্ট ভালো আসবে, মাথায় রাখবেন সব সময়, যেটার মধ্যে রেজাল্ট ভালো আসবে আমি ওইটা দিয়েই কাজ করব। আমার মেইন থিমটা হচ্ছে রেজাল্ট। এখন একটা কোশ্চেন থাকতে পারে, কোনটার মধ্যে আসলে ভালো আসতে পারে, কোনটার মধ্যে ভালো আসবে সেটা আমি জানি না। এমনও হতে পারে যে একটা কাজের মধ্যে আপনার 2-3টা টুলস ইউজ করতে হতে পারে। যেমন আপনি এইখানে খেয়াল করে দেখেন, এটার মধ্যে বা এটার মধ্যে আমি কি করলাম, যখনই এটার মধ্যে আপনার ম্যাজিক ইরেজার টুলস ইউজ করলাম তখন কিন্তু আমার আশেপাশে ভালো একটা রেজাল্ট আসছে না? কিন্তু এখান থেকে কিন্তু ভালো রেজাল্ট আসে না এই জায়গাটায়। তখন আপনি এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস ইউজ করে রিমুভ করে ফেলতে পারেন, অথবা আপনি চাইলে এটাকে অন্য কোনো টুলস এর মাধ্যমে, যদি মনে করেন যে আপনি ম্যাগনেটিক ল্যাসো টুল ইউজ করবেন, মনে করেন আর কি, আমি দেখানোর উদ্দেশ্যে কাজ করা, এই কাজ করে আমি চাচ্ছি যে এটাকে আমি রিমুভ করে দেব, মনে করেন আমি রিমুভ করে আমি ডিলিট করে দেন, এই যে উপরেরটাকে ধরে জাস্ট ডিলিটে প্রেস করেন, ডিলিট হয়ে যাবে। আপনি ইচ্ছে করলে কি করতে পারেন, এভাবেও রিমুভ করতে পারেন। অর্থাৎ একটার মধ্যে যে আপনাকে একটা টুলস দিয়ে ভালো রেজাল্ট আসবে তা না, যে কোনো কিছু আপনাকে দিয়ে কাজ করতে হইতে পারে। এই যে আমার সামনে একটা ইমেজ আছে, একটু ভালো করে খেয়াল করে দেখেন, আমার সামনে একটা ইমেজ আছে, এই ইমেজটা কিন্তু খুবই কমপ্লেক্স ইমেজ, তাই না? যে এটার মধ্যে আমি কি ইউজ করে এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি। প্রথমত আমাকে যে কাজটা করতে হবে, এটার থেকে যদি আমি পেন টুল ইউজ করি, আমি এখানে পেন টুলে গেলাম, পেন টুলে ইউজ করে আমি যদি এখানে যাই, ফার্স্ট আমাকে যে কাজটা করতে হবে, পেন টুল দিয়ে যতটুকু পসিবল ততটুকু জায়গা আমি কি করব, পেন টুল দিয়ে তৈরি করে নিব, যাতে আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড আমি ইউজ করতে পারি। আমি একটু জুম করে কাজটাই করতেছি যাতে আপনারা অ্যাকুরেটলি করতে পারি। অবশ্যই এমন কোনো মানে ব্যাকগ্রাউন্ড না যেটার মধ্যে 1 পিক্সেল ভিতরে নেবেন না, না হলে কিন্তু আপনার সাদা অংশ চলে আসবে। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে আমি নিলাম। নেওয়ার পর যেখানে যেহেতু আমি এখানে পারবো না আর কিছু, সো দ্যাট আমি কি করতেছি, এখান থেকে আমি একটু বাইরে দিয়ে নিয়ে যাব। আমি বাইরের অংশটা নিয়ে যাচ্ছি। যেহেতু আমার এইখান পর্যন্ত আমি পেন টুল ইউজ করতে পারবো, সো দ্যাট আমি এই পর্যন্তই যাচ্ছি। এই হচ্ছে আমি পেন টুল দিয়ে আগে সিলেক্ট করে নিলাম। আচ্ছা, এই ক্রিটিক্যাল টাইপের অর্থাৎ কমপ্লেক্স টাইপের ইমেজকে আপনি যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, বিশেষ করে আপনার এই রিলেটেড ইমেজগুলোতে, আপনি এখানে কয়েকটা কাজ করতে পারবেন। আমি আপাতত এটাকে একটু কপি করে নিলাম, সেভ করে নিলাম। কি কি কাজ করতে পারবো, কি সিস্টেমে কাজ করতে পারবো সেটা সম্পর্কে একটু কথা বলি। আপনি চাইলে এই ইমেজটাকে একটা ডুপ্লিকেট করে নিতে পারেন, কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করে নিলাম। নেওয়ার পর আপনি চাইলে এই ইমেজটা নিয়ে কি করতে পারেন, অ্যাডজাস্টমেন্টে গিয়ে
আপনি ইচ্ছা করলে ব্রাইটনেসটা একটু কমিয়ে দিয়ে, অর্থাৎ আমাকে একটু ডার্ক করতে হবে, আমার এখানে একটু ডার্ক করতে হবে যাতে চুলগুলো দেখা যায়। বুঝতে পারছি কথাটা? চুলগুলো যাতে অ্যাকুরেটলি দেখা যায় এজন্য আমি কি করব, একটু ডার্ক করে নিব। আপনি এটা দিয়েও করতে পারেন, আপনি ইচ্ছা করলে অ্যাডজাস্টমেন্টে গিয়ে কার্ভস ইউজ করে কাজ করতে পারেন। আপনি যদি চান যেখান থেকে রেডিশ টাইপের যে ইফেক্টটা আছে সেই রেডিশ টাইপের ইফেক্টটাকে কমিয়ে বা বাড়িয়ে কাজ করবেন, আপনি ইচ্ছা করলে এখান থেকে রেডিশ টাইপের ইফেক্টটাকে বাড়িয়ে নিয়েও কাজ করতে পারেন। আমার মেইন থিমটা হচ্ছে আমার চুলগুলো যাতে ঠিকঠাক মতো দেখা যায়, এই কাজটা আমাকে করতে হবে। সো আমি চুলগুলো ঠিকঠাক মতো দেখা যাওয়ার কারণে আমি এখান থেকে লেভেলটা একটু চেঞ্জ করে নিচ্ছি যাতে একটু ডার্ক দেখা যায়। দেখেন, খেয়াল করে দেখেন, এখন চুলগুলো মোটামুটি অনেকটা স্পষ্ট। আমি ওকে করে নিলাম। ওকে করে নেওয়ার পর একটু খেয়াল করে দেখেন, আমার কিন্তু মেইন ইমেজের কোনো ধরনের ইফেক্ট করেনি, খেয়াল করছেন? এই হচ্ছে আমার মেইন ইমেজ, এটা হচ্ছে আমার মেইন ইমেজ, আর উপরে হচ্ছে আপনার কালার ইউজ করছি। আচ্ছা, আমি তো অলরেডি একটা পাথ ক্রিয়েট করছি, তাই না? আমি এখন 6 যে ওয়েটা আছে সেটা দেখাবো। আমি ক্লিক করলাম এই অংশটার মধ্যে, এই অংশটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি লেয়ারে চলে যাব। আমার লেয়ারটার মধ্যে যে লেয়ারটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি সেই লেয়ারটা আমার সিলেক্টেড আছে। আমি এখান থেকে যদি রেক্টেঙ্গুলার মার্কিউ টুলে চলে যাই, তখন এখানে একটা অপশন পাবেন হচ্ছে সিলেক্ট এন্ড মার্কস। এখানে একটা অপশন পাবেন হচ্ছে সিলেক্ট এন্ড মার্কস। যদি আপনি রেক্টেঙ্গুলার মার্কিউ টুলে না যান তাহলে কিন্তু পাবেন না এটা। অবশ্যই আপনাকে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলে যেতে হবে। যদি আমি সিলেক্ট এন্ড মার্কসে ক্লিক করি, সে আমাকে নতুন একটা উইন্ডোর মধ্যে নিয়ে আসছে যার নাম হচ্ছে আপনার রিফাইন এজ। যার নাম হচ্ছে রিফাইন এজের একটা অপশনে নিয়ে আসছে। এখান থেকে আমি যে কাজটা করব, এই যে দ্বিতীয় যে ব্রাশটা আছে এই রিফাইন এজের ব্রাশটাকে সিলেক্ট করব এবং আমার এই যে মুভটা আছে অর্থাৎ ভিউটা আছে, ভিউতে গিয়ে আমি ইউজ করব হচ্ছে ওভারলে। এখন দেখেন ওভারলেটা কি করতেছে, যে যতটুক জায়গা আমার সিলেক্টেড ছিল, মনে আছে কি কতটুক জায়গা সিলেক্টেড ছিল, ওই অতটুক জায়গা বাদে বাকি অংশগুলো রেড কালার হয়ে গেছে। আমি এখানে একটা ওভারলে রাখবো। আপনি যদি ওপাসিটিটা বাড়াতে চান, আপনি ইচ্ছা করলে ওপাসিটি বাড়ানিয়ে কমাতে পারবেন, অর্থাৎ আপনি চাইলে এখান থেকে ওপাসিটিটা কমিয়ে বাড়িয়ে কাজ করতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। আমি এখানে আপাতত 55% রেখে দিলাম। রেখে দেওয়ার পর এই যে অংশগুলো দেখতেছেন এখানে আমি কোনো ধরনের কোনো পরিবর্তন করব না, কিছুই করার দরকার নেই। আমি জাস্ট এখানে চলে যাচ্ছি। চলে গিয়ে আমি যদি একটু জুম করি, জুম করার পর দেখেন, খেয়াল করে দেখেন, আমার এখানে একটা ব্রাশ আসছে। আমি একটু ব্রাশটাকে একটু বড় করে নিচ্ছি। থার্ড ব্র্যাকেট রাইট বা থার্ড ব্র্যাকেট লেফট দিয়ে আপনি বড় করতে পারেন। করার পর আমি আমার প্লাসটা থাকবে ভিতরে, এই প্লাসটা থাকবে এটা, আর এখানে থাকবে অর্ধেক। এখানে কি করতে চাচ্ছি, আমি রেডিশ যে কালারটা আছে সেই কালারটাকে ভিতরে অ্যাড করতে চাচ্ছি। আমি জাস্ট এখানে ড্র্যাগ করব, আস্তে আস্তে ড্র্যাগ করব এখানে। বুঝতে পারছি? আমি এখানে আস্তে আস্তে ড্র্যাগ করতে থাকবো। এই চুলের যে অংশগুলো আছে সেই চুলের অংশগুলোর মধ্যে আমি আস্তে আস্তে ড্র্যাগ করতে থাকবো। একটু খেয়াল করে দেখেন যেখানে যেখানে আমার ফাঁকা ছিল ওই অংশগুলো আস্তে আস্তে ফিল আপ হয়ে যাচ্ছে। জি হ্যাঁ, অবশ্যই কাজ করা যাবে, করা যাবে না কেন? আমি দুইটাই দেখাবো আপনাদেরকে, কেন আমি এটার মধ্যে করতেছি, কেন ওইটার মধ্যে করতেছি সেটারও আমি আপনাদেরকে মানে বলবো আর কি, কি কারণে করতেছি। না, মেইন ইমেজটা ডার্ক হবে কেন? হ্যাঁ, আমি তো মেইন ইমেজটাকে বাঁচিয়ে রাখার জন্য কপিটা করে নিছি আর কি। আচ্ছা, এই হচ্ছে আমি এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমাকে যে কাজটা করতে হবে, নিচে দেখেন আউটপুট একটা সেটিংস আছে, এই আউটপুট সেটিংসে ক্লিক করব আর এই অংশটার মধ্যে ইউজ করব হচ্ছে আউটপুট টু নিউ লেয়ার। তবে ম্যাক্সিমাম জায়গায় দেখা হচ্ছে লেয়ার মার্কস দেখায়। লেয়ার মার্কস আমি করব না, নিউ লেয়ারে ক্লিক করব। আপনি যদি লেয়ার মার্কস করতে চান ইচ্ছা করলে লেয়ার মার্কসও করতে পারেন, তবে দরকার নেই, আমি নিউ লেয়ার করে ওকে করে দেব। এখন দেখেন সে আমাকে উইদাউট ব্যাকগ্রাউন্ড একটা অংশ নিয়ে আসছে, অর্থাৎ এখান থেকে আমার অংশটাকে আলাদা করে নিয়ে আসছে। এখন হয়তো বলবেন এখানে তো অ্যাকুরেটলি হয়নি।
নিচের অংশটুকু যতটুকু হলো কিন্তু এখানে আমার অ্যাকুরেটলি হয়নি, তাই না? এই প্রশ্নটা তো চলে আসে। আমি এই জিনিসটা দেখানোর একটা উদ্দেশ্য ছিল, এই যে আমার যে মেইন ইমেজটার মধ্যে যদি কালার করি তাহলে কি রেজাল্টটা ভালো আসে না নরমালের রেজাল্টটা ভালো আসে? আমি এখন যদি আমি নরমাল দিয়ে কাজ করতে চাই, আবার যদি এখানে যাই, এখান থেকে যদি লেয়ার মার্কসে যাই, গিয়ে যদি আমি এখানে ড্র্যাগ করি, এখানে 50% ছিল, আমি 60% ছিল, আমি 50% করে দিলাম, করে যদি আমি ড্র্যাগ করি, আমার রেজাল্ট আমার দরকার, এক কথা হচ্ছে আমার রেজাল্ট দরকার, বুঝতে পারছি কথাটা? যে আমার যদি রেজাল্ট যদি আমি অ্যাকুরেটলি পেতে চাই তখন আমাকে বিভিন্নভাবে ইউজ করতে হবে, বিভিন্নভাবে ইউজ করে দেখতে হবে যে আমার রেজাল্ট কোনটার মধ্যে ভালো হয়। আমি একবার কালার চেঞ্জ করে কাজ করছি, আরেকবার কালার ছাড়া আমি কাজ করতেছি, দেন হচ্ছে আমি কি করব, বাকি অংশগুলো নিয়ে কাজ করব। এমন এক চুল দিছে আল্লাহ ওনাকে। না ওই আমি ওকে করে দিলাম, ওকে করে দেওয়ার পর সরি দেখেন আমি ইয়া করতে মনে ছিল না আনফরচুনেটলি। এখন দেখেন আমি ওকে করে দিলাম ঠিকই, কিন্তু এখানে আপনার সিলেক্ট হলো এ পর্যন্ত, কিন্তু এখানে আপনার সিলেক্ট হয়নি। এখন আমি যেটা করতে পারি, এখান থেকে ল্যাসো টুল না, আমি এখান থেকে কুইক সিলেকশন টুলস নিয়ে যে অংশগুলো সিলেক্ট হয় নাই আমি চাইলে কি করতে পারি, অ্যাড করে নিতে পারি, অর্থাৎ এই অংশগুলো আমি বাদ দিয়ে নিতে পারি, যেহেতু আপনার অ্যাড ছিল না এটাকে ঠিক করে নিতেছি। এখন যদি আমি এই অংশটাকে আলাদা লেয়ার নিয়ে কাজ করি, কন্ট্রোল জে দিয়ে একটা কপি করি, দেখেন কি রেজাল্ট আসছে, এই টাইপের রেজাল্ট আসছে, অর্থাৎ অ্যাকুরেটলি ভালো রেজাল্ট আসে না। আমাকে আরো এটা নিয়ে কাজ করতে হবে। আমি যদি এটার মধ্যে আরেকটা ইউজ করি, অর্থাৎ এটা নিয়ে যদি আমি কাজ করতে চাই, একদম ডার্ক করে যদি আমি কাজ করে দেখি কি হয়। না, পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে না, ওই কালারটাই বেশি প্রবলেম করতেছে, গ্রিন কালারটা বেশি প্রবলেম করতেছে। আমি গ্রিনটাকে রিমুভ করার ট্রাই করতেছি। আচ্ছা, এখান থেকে আমি এক কাজ করি, মোটামুটি এখন সাইড অংশগুলো দেখা যাচ্ছে। অতিরিক্ত লাইটিং সাইডগুলো আমি একটু কমিয়ে দিতে চাচ্ছি আর কি, আমার মেইন ইমেজটাকে বের করতে চাচ্ছি। এখন তো মোটামুটি এখান থেকে চুলগুলো দেখা যাচ্ছে, দেখি এটার মধ্যে কি রেজাল্ট আসে। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এটা শেষ করে দেন হচ্ছে বলে দিচ্ছি, এটার মধ্যে রেজাল্টটা ভালো আসবে না। জি বলেন। এই ওনার একটা ছবি তোলেন তো। ডিমের ছবি ডিমের ছবি লাগানো আছে। দেখি কেন না হলে আমি অন্য কারেক্টটা দেখবো আর কি, ট্রাই করবো। ওকে যদি করে দেই রেজাল্ট কি আসছে একটু দেখি।
এখানে তো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে অংশ। এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা নেই, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলসটা নিয়ে এখন আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই। টলারেন্সটা অনেক বেশি। ওই যে আগুন ধরে গেছে তো এই জন্য আসে। আচ্ছা, দেখি তো এটার ভালো একটা রেজাল্ট আসে কিনা। না, এটা কোনোভাবে ভালো রেজাল্ট আসতেছে না। এমন একটা ইমেজ, আরেকটা ইমেজ নিয়ে আসছি। এখান থেকে আমি ফার্স্ট যে কাজটা করতেছি, দেখেন এখানে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পর হচ্ছে আপনার এটাকে সিলেক্ট করে নিচ্ছি ফার্স্টে, যেহেতু আপনার এই অংশগুলোকে আমাকে পেন টুল দিয়ে তৈরি করতে হতো আর কি, এজন্য আমি এইভাবে নিয়ে নিলাম। দেন হচ্ছে এখান থেকে আমি ল্যাসো টুল ইউজ করলাম, ল্যাসো টুল ইউজ করে আমি প্লাস ইউজ করব, শিফট প্রেস করে জাস্ট এভাবে নিয়ে গেলাম। এই হচ্ছে আমরা অ্যাড করে দিলাম। এখান থেকে যান সিলেক্ট এন্ড মার্কসে যান, সিলেক্ট এন্ড মার্কস গিয়ে দেন হচ্ছে আমি এখানে যদি ড্র্যাগ করি, আর একটু হালকা বড় করে নিই, আমি যদি ড্র্যাগ করি, দেখেন কিছু কিছু জায়গায় আপনার ছেড়ে দিচ্ছে, কিছু জায়গায় হচ্ছে হাই কোয়ালিটি দিচ্ছে, তো এই জন্য এই প্রবলেমটা করতেছে। হাই কোয়ালিটি দিলে এই প্রবলেমটা করে। এখান থেকে আউটপুটে যাই, নিউ লেয়ারে যাই, ওকে করি, দেখি রেজাল্ট কি আসছে। এবার দেখেন মোটামুটি ভালো একটা রেজাল্ট আসছে, বুঝতে পারছি? এখানে দেখেন এবার একটা ভালো রেজাল্ট আসছে মোটামুটি। এরকম আরো যদি আমি ইউজ করতে চাই, দেখি আর আছে কি। এখানে সবুজ অংশটাই সে ধরতেছে না। না, রেড কালারটা আপনার ওভারলেতে আপনার রেড কালারই আসবে। ওভারলেতে রেড কালার ছাড়া অন্য কোনো কালার আসে না। এটাই কাজ করবে, একটু সময় নিয়ে কাজ করলে এটাই কাজ করবে। না, এখানে কিছু করতে হবে, দেখি রেজাল্ট কি আসে। দেখা যাচ্ছে না? আচ্ছা, এই হচ্ছে আমার সিলেকশন হয়ে গেছে ফুলটা।
আমি যদি এখন গিয়া করি নিউ লেয়ারে ক্লিক করলাম, ওকেতে ক্লিক করলাম, এখন দেখেন রেজাল্টটা কি আসছে। এখন মনে হয় আগের থেকে অনেক ভালো আসছে রেজাল্ট। অল্টার ব্যাকস্পেস যদি দেখেন মোটামুটি ভালো রেজাল্ট আসছে, তাই তো? আচ্ছা, এইখানে আমি অ্যাকচুয়ালি এই জায়গাটার মধ্যে একটু দেখানোর চেষ্টা করছি, মোটামুটি খুব ভালো রেজাল্ট আসছে, তাই না? আচ্ছা, এখন যদি এখানে যে প্রবলেমগুলো আছে এগুলোকে যদি আমি সলভ করতে চাই, তখন আমি এখানে ক্লিক করব, এখান থেকে আমি ইউজ করব হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে, দেন হচ্ছে আমাকে এই অংশগুলোকে আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে ফেলতে হবে। একটু খেয়াল করে দেখেন, আপনি কিন্তু চাইলেই ইচ্ছে করলে কি করতে পারবেন না, যে কোনো ইমেজকে রেডি করে ফেলতে পারবেন না। আপনাকে একটা ইমেজের মধ্যে অনেক কাজ করতে হয়, একটা ইমেজের মধ্যে আমাকে অনেকগুলো কাজ করতে হবে, স্টেপ বাই স্টেপ আমাকে অনেকগুলো কাজ করতে হবে। স্টেপ বাই স্টেপ কাজ করতে 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 দেখবেন যে আপনার জিনিসটা ভালো হচ্ছে। এমনিতে আপনাকে এর জন্য পে করবে না, এর জন্য আপনাকে এমনিতে পে করুন। আপনি একটু জুম করে নেন, জুম করে দেখি যে অ্যাকচুয়ালি কোন টাইপের কালারগুলো, যেমন এই যে আপনার এই টাইপের কালারগুলো একটু বেশি ডিস্টার্ব করতেছে। আমি যেটার মধ্যে ক্লিক করব ওই রিলেটেড কালার যেখানে যেখানে পাবে ওইটাকে আপনার রিমুভ করে দিবে। এরপর এখানে দেখেন, এখানে আছে কিছু, আমি যদি এখান থেকে ক্লিক করে দেখি যে এই যে সিলেকশনটা, একটু খেয়াল করে দেখেন, এই যে সিলেকশনটা দেখতেছেন না, এই যে সিলেকশনটা দেখতেছেন, এই সিলেকশনটাকে ধরে যদি আমি কন্ট্রোল জে ইউজ করি এবং এটাকে যদি অফ করে দেই, দেখেন আগে থেকে একটু কমে গেছে, অংশগুলো কমে গেছে। আর নিচের যে বিষয়টা আছে, অর্থাৎ এইখানে যে বিষয়টা আছে, এখানে যদি আপনি রিমুভ করে ফেলতে চান, এই অংশগুলো যদি রিমুভ করতে চান, আপনি ইচ্ছা করলে এখান থেকে ইরেজার টুলস দিয়ে আপনি ইচ্ছা করলে রিমুভ করে ফেলতে পারেন। এই যে এক্সট্রা যে অংশগুলো আর কি, এক্সট্রা অংশগুলো রিমুভ করে ফেলতে পারেন। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে আরেকটা বিষয় একটু দেখায় দেই। যদি কখনো আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গিয়ে যদি দেখেন যে আপনার এই অংশগুলো একটু বেশি হালকা হয়ে গেছে, আপনার যদি মনে হয় যে বেশি হালকা হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আমি একটু টলারেন্সটা আরেকটু বাড়িয়ে দেই, দেখি এখানে কি রেজাল্ট আসে। এখন মোটামুটি ভালো রেজাল্ট আসছে। দেখেন এখানে আপনার নষ্ট করে ফেলছে। আচ্ছা, যদি এরকম যদি দেখেন যে আপনার প্রবলেম হয়ে যাচ্ছে, যে আপনার এখন দেখেন রেজাল্ট ভালো আসছে, এই হচ্ছে আমার অংশ। যদি দেখেন যে করতে গিয়ে আপনার বেশি এরকম হালকা হয়ে গেছে, তখন এটাকে কয়েকটা কপি করবেন, কপি করলে অটোমেটিকলি তার ফুল অংশটা চলে আসবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন আমি কি করবো, এই সবগুলোকে ধরে রাইট বাটন ক্লিক করে মার্জ করে দেব। আর আপনি যে বিষয়টা বলছেন, অর্থাৎ আমি অন্য কোনো কালার যদি ইউজ করতে চাই, আপনি দেন এখানে অন্য কোনো কালার ইউজ করে দেন, ব্লু কালার ইউজ করেন, রেড কালার ইউজ করেন, কোনো প্রবলেম নেই। তবে এই ক্ষেত্রে একটা কথা বলি, ব্লু বা রেড এর মধ্যে যে প্রবলেমটা হয়, সেটা হচ্ছে আপনার দেখা যায় যে আপনার ইফেক্টটা দেখা যায় না। আমরা আসলে ব্ল্যাক কালার দিয়ে দেখা দেওয়ার উদ্দেশ্য কি জানেন? যাতে পিছনের যে আসলে ব্যাকগ্রাউন্ড আছে কিনা বোঝার জন্য। আচ্ছা, এইখানে দেখেন একটু প্রবলেম দেখা যাচ্ছে না? এক্ষেত্রে আমি এটা সলভ করব কিভাবে? আবার কন্ট্রোল প্রেস করে এখানে ক্লিক করি, এই হচ্ছে আমার সিলেকশন। আমি জাস্ট এটাকে সিলেকশনকে ইনভার্স করে দেব। ইনভার্স করার পর আমি যদি ডিলিট প্রেস করি, দেখেন খেয়াল করে দেখেন, সরি আমি এটার মধ্যে রেখে ডিলিট প্রেস করছি, এখানে রেখে যদি আমি ডিলিটে প্রেস করি, এখন দেখেন আমার বাইরের অংশগুলো চলে গেছে, দেখছেন? এখানে কিন্তু আর এগুলি নেই, এক্সট্রা অংশগুলো নেই। এখন যদি কন্ট্রোল ডি ইউজ করি, আমার রেজাল্টটা দেখছি কেমন আসছে। আপনাকে যে কাজটা করতেছেন বা আপনাকে যে কাজটা দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে উনি ক্রিটিক্যাল মনে করতেছে বিধায় আপনাকে দিচ্ছে। এখন যদি সহজই হতো তাহলে আপনাকে দিতেন, উনি নিজেই করতে পারতো। এবার চলেন আমরা একটু এইদিকে যাই, তাহলে আপনার একটা জিনিস বুঝতে পারবেন আর কি। আমি আচ্ছা, এবার চলেন গুগলে যাই। গুগলে গিয়ে যদি আমি লিখি যে ব্যাকগ্রাউন্ড রিমুভাল রিফাইন এজ, জি দেখেন ব্যাকগ্রাউন্ড ইরেজারের জন্য একটু খেয়াল করে দেখেন, ব্যাকগ্রাউন্ড ইরেজারের জন্য আমি এখানে একটা সাইটে গেলাম যেটা নাম হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড।
আমি যদি এখানে ইমেজটাকে ড্রপ করি, অর্থাৎ যে কোনো ইমেজকে যদি আপনি এখানে ড্রপ করেন, লাইক দ্যাট, আমি মনে করেন যে এই যে ইমেজটা আছে যেটা আমরা করতে চাচ্ছিলাম, এই অপশনটাকে ধরে আমি কি করলাম, ইউজ করলাম। ইউজ করার পর সে হচ্ছে আমাকে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দিবে। ঠিক আছে, আমি একটু দেখাবো আপনাদেরকে, একটু খেয়াল করে দেখেন, ও কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দিচ্ছে। আমি কি বুঝাতে পারছি? ও কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে দিচ্ছে। আমি এখন ডাউনলোড করলাম, সে তার ডাউনলোড হচ্ছে আপনার 612 ইন্টু 404 408, অর্থাৎ আমি যে ইমেজটাকে রিমুভ করতে চাচ্ছিলাম সে অলরেডি আমাকে এখানে কি করছেন, ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিচ্ছে। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিচ্ছে। বলার উদ্দেশ্য হচ্ছে এই, গুগলও কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভারের মতো এরকম আরো অনেকগুলো ওয়ে আছে, আপনি যেগুলো ওইখান থেকেও রিমুভ করতে পারবেন। ক্লিয়ার? কিন্তু এখানে কিন্তু ফাইল পাবেন না, ওইখান থেকে জাস্ট পিএনজি অপশন দিয়ে আসবে, ওইখানে কিন্তু ফাইল পাবেন না। এখন আপনার ক্লায়েন্ট যদি বলে পিএসডি ফাইল দিতে, তখন আপনি হয়তো বলবেন যে আমি পিএসডি ফাইলটাকে নামিয়ে যে এখন আমি যেটা করলাম এটাকে করে আমি দিয়ে দিলাম, আপনার এটা হবে না, কারণ উনি পাথ চাইবে, যে পাথ কই। দ্বিতীয় যে বিষয়টা আছে, ওইখানে যে আপনি রিমুভ করলে যে 100% ব্যাকগ্রাউন্ড রিমুভ আসে তা কিন্তু না। এই যে দেখেন এটার মধ্যে কিন্তু ভালো রেজাল্ট আসে নাই, এই যে দেখেন আসে নাই। ঠিক আছে, এটা আসে নাই। এই যে দেখেন, এটার সাথে আমি একটু যদি দেখাই, এই যে দেখেন আমার এখানে কিছু এক্সট্রা অংশ ছিল, এখানে কিন্তু এক্সট্রা অংশ নাই। সে দেখেন কি করছে, বুঝতে পারছি কথাটা? জাস্ট বলার উদ্দেশ্য হচ্ছে এরকম করে। 2 নম্বর হচ্ছে অনেক সময় দেখবেন যে বডির একটা সাইড চলে গেছে, অনেক প্রবলেম হয়, তো ওইখান থেকে অ্যাকচুয়ালি রেজাল্ট ভালো আসে না। তবে হ্যাঁ, কিছু পেইড টুলস আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভে, ওগুলো দিয়ে আপনি কাজ করতে পারেন। ওখান থেকে আপনি একদম ডাইরেক্ট পিএইচডিও ডাউনলোড করতে পারবেন আপনি যদি চান পিএইচডি ফরম্যাটে ডাউনলোড। তবে ওটার জন্য আপনাকে পে করতে হবে প্রায় মনে হয় $150 উপরে, ইয়ারলি $150 উপরে। যারা হচ্ছে আপনার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড রিমুভ করার কাজ করে তারা হচ্ছে এইসব টুলস গুলো ইউজ করে। দেন হচ্ছে ওইখান থেকে আপনি কি করতে পারেন, যেমন এই যে আমরা যেই অংশটা নিয়ে কাজ করছি, এটা হচ্ছে অরিজিনাল ফাইল, হচ্ছে এইচডি ফাইল হচ্ছে 3000 এন্ড 2000। আমি যদি এখানে এইচডি ফাইলটাকে ডাউনলোড করতে চাই তখন আপনাকে ক্রেডিট ইউজ করতে হবে, 1 ক্রেডিট। তখন 1 ক্রেডিট মানে হচ্ছে আপনাকে এটার মধ্যে সাইন ইন করে টাকা পেড করতে হবে। সো আপনি যখন এটার মধ্যে টাকা পেড করে এটাকে যখন আপনি একজন প্রিমিয়াম মেম্বার হবেন, তখন দেখবেন যে আপনাকে একদম 100% এডিট করে এবং খুব ভালো একটা ফাইল দিচ্ছে। বুঝতে পারছেন? ইচ্ছে করলে আপনি করতে পারেন। তবে মেইন যে থিমটা সেটা হচ্ছে আমরা যখন কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে যে শুধু আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস বা আপনার রিফাইনেন্স নিয়ে কাজ করলে যে আপনার রেজাল্ট ভালো আসবে তা না। আপনি অনেকগুলো ইউজ করে দেখবেন যে আপনার রেজাল্টটা কোনটার মধ্যে ভালো আসতেছে, যেটার মধ্যে রেজাল্ট ভালো আসবে আমি ওইটা নিয়েই কাজ করব। এটা হচ্ছে আমার মেইন থিম। আমার মেইন হচ্ছে আপনার রেজাল্ট। ঠিক আছে, রেজাল্ট নিয়ে আমরা কাজ করব।